আর কিচ্ছু উপায় থাকে না। এমন একটা সময় এলো, আমার 27 ইয়ার্স ওল্ড, আমাকে দেখতে লাগছে 35 বছরের একটা ছেলের মতো। একা থাকতে খুব ভালো লাগছে, কারোর সাথে কমিউনিকেট করতে আমার অসহ্য লাগছে। আমার সাথে কোনো একজন তৃতীয় কেউ আমার সাথে আছে, আমি বিছানাতে একা শুয়ে নেই, মাথা কোনো কাজ করছে না, কানের কাছে একটা ফিসফিসে গলা, বারবার খুব ইচ্ছা হতো তার সাথে কথা বলার। আমার ঠিক পায়ের দিকে কেউ একজন এসে বসে আছে, মেয়েটি আর সেই সময় কথা বলছে না আমার সাথে। আনারই চিন্তা ভাবনা হচ্ছে যে নিজেকে আমি শেষ করে দেবো, নিজেকে আমি শেষ করে দেবো, কোন রকম ভাবে শেষ করে দেবো। তখনই দেখলাম যে হাসতে কন্দরা তার গা থেকেই বেরোচ্ছে, এবং সে খুব ক্ষণিকের জন্য, এবং যে আছে সে কিন্তু মানুষ নয়। বাইরে থেকে ধাক্কা দেয়, বাবু দরজাটা খোল। কোথায় বেরিয়ে গেল? ঘর তো দরজা বন্ধ, ঘরের মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল। বাইরে একটা বেড়াল ছিল আমার, বেড়ালটা খুব ম্যাও ম্যাও করে ডাকলো। বেশ কয়েকদিন গেছে আমি রাতে বহুদিন ঠিকঠাক করে কোথাও ঘুমাতে পারিনি। মনে হচ্ছে একটা অবয়ব কালো রঙের আমার বাড়িতে আরো তৃতীয় কেউ আছে। আমার মাথায় এমন একটা বদ খেয়াল চাপলো যে আমি ব্লেডটা দিয়ে হাতটা কাট, এবং আমার দিকে দেখছে। সেই দিন তার পরের দিন দুপুর বেলার দিকেও মারা যায়। স্যার, তোমার চোখটা এত লাল কেন? যেন মনে হয়েছে কেউ রাত্রেবেলা আমার এই ত্বক ধরে ধরে টেনেছে। আমার সাথে ফোন করে রোজই উল্টো পাল্টা কথা বলে। নাভির ঠিক কাছটাতে না দুটো কালশিটে দাগ। গলায় দড়ি দিবি? Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে আমাদের সাথে ছিল রানার সাথে যে ঘটনাটি ঘটে সেটা একটি সোশ্যাল মিডিয়া সাইটকে কেন্দ্র করে। সেই সোশ্যাল মিডিয়া সাইটে তার সাথে এমন একটি মানুষের যোগাযোগ ঘটে যার উপস্থিতি, যার আবির্ভাব ছিল একটা অশনি সংকেতের মতো, যে এমন কিছু ক্রিয়া, এমন কিছু করেছিল যা সত্যি বলতে একটি মানুষ আরেকটি মানুষের ওপর করতে পারে আমার তো বিশ্বাস হয়নি। মানুষ কি এখনকার দিনে সত্যিই মানুষ? আমার ভাবতে মাঝে মধ্যে অবাকই লাগে যে এরকমটাও হয়। এত ভয়ঙ্কর একটা কন্ডিশন, এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন আজকে আপনারা জানতে চলেছেন, শুনতে চলেছেন, যা সত্যি আপনাদেরকে বাকরুদ্ধ করবে। আপনারা আজকের এই এপিসোড কোথা থেকে শুনছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, আপনারাও যদি আপনাদের লাইফে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করছি আপনাদেরকে। আপনারা ঘটনা পাঠাবার জন্য এই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 7551824486। আমি আরেকবার রিপিট করছি, 7551824486। আপনাদের ঘটনা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে থাকবো আমি কৌস্তভ। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো রানা। হ্যাঁ কৌস্তভ, কেমন আছো এখন? চলে যাচ্ছে। ওকে, বিষয়টা হচ্ছে তুমি ক্যানিং এ থাকো। হ্যাঁ। এবং তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো অ্যাকচুয়ালি খুবই রেয়ার। তুমি একজন চিত্রশিল্পী, বাচ্চাদের লেখাপড়া করাও। সেই জায়গা থেকে তুমি এমন একটা জায়গায় গিয়ে ফেসে গেছিলে বা তোমাকে ফাঁসানো হয়েছিল যেটার প্রভাব সুদূর প্রসারী। একদম। এবং এই জিনিসটা মানে টু বি অনেস্ট, হয়তো অনেক মানুষ এইসবের মধ্যে দিয়ে গেছে, কিন্তু কখনো কেউ সর্বসমক্ষে এসে বলতে পারেনি যে তার সাথে এইসব জিনিসপত্র ঘটেছে। স্পেশালি তুমি যখন একজন পুরুষ হও বা একজন কি বলবো ছেলে, সেখানে তোমার বলতে পারাটা অনেকটা ডিফিকাল্ট এই বিষয়গুলো নিয়ে। একদম। কারণ অনেক ক্ষেত্রেই লোকজন এই ক্ষেত্রে তোমাকে দোষারোপও করতে পারে। একদমই। আমার এটা জেনেই ভালো লাগছে বা এটা ভেবেই ভালো লাগছে যে তুমি
নিজের ঘটনাটা নিয়ে সবার সামনে এসেছো এবং তোমার এই ঘটনাটা আমাদের সবার সাথে শেয়ার করতে চাও। ঘটনাটা শুরু হয়েছিল ফেসবুক মেসেঞ্জার থেকে, তাই তো? একদমই একদমই। কি হয়েছিল? প্রথমে আমি কিউরিফাইড এর সমস্ত দর্শককে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাকেও কৌস্তব, কারণ এমনই একটা ঘটনা যেটা সচরাচর কেউ বলতে চায় না, কিন্তু আমি ভেবেছি যে এই কথাটা অন্তত কিউরিফাইড থেকে সবার কাছে পৌঁছে যাক, যাতে প্রত্যেকেই সতর্ক হয় নিজের জায়গা থেকে। এটাই আমার প্রয়াস। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 2024 সাল জুন মাস। আমি যেহেতু একজন চিত্রশিল্পী, আমি ছবি আঁকাই বাচ্চাদেরকে এবং সেভাবেই আমার পেশা আর কি। এই ছবি আঁকানোটাই আমার পেশা এবং নিজেও আমি ড্রয়িং করাই। তো সেক্ষেত্রে ফেসবুকে কিছু চিত্রশিল্পীর সাথে আমার সম্পর্ক আছে এবং আরো কিছু কিছু বন্ধু বান্ধব যারা আমার সাথে স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, এলাকার বন্ধু বা অন্য জায়গা যারা বন্ধু, তাদের সাথে পরিচয় আছে। তো ফেসবুকে র্যান্ডম কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকে সবারই। তো সেভাবেই আমার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে একটি মেয়ের, তার নাম রিম্পা। তো সেই মেয়েটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং আমি দেখেছি কমন ফ্রেন্ডে আছে, তো অ্যাকসেপ্ট করে নি। তারপরে আমি ওভাবেই ছিল, ফ্রেন্ড হিসাবেই ছিল, কোনো কথাবার্তা সেভাবে হচ্ছিল না প্রথম। তো আমি খুব কম আর কি সোশ্যাল মিডিয়ায় থাকি, ম্যাক্সিমাম সময় এটা আমার কাজ নিয়েই কাটে। আমার ছবি আঁকা, নিজস্ব লেখাপড়া থাকে, এই কাজ নিয়েই থাকে। তো খুব রেয়ার আমি একটু সন্ধ্যার টাইমে যদি সময় পাই তখন আমি ফেসবুকটা অন করি, কিছু ভিডিওস, কিছু ছবি দেখি, তারপর আবার চলে যাই। সেক্ষেত্রে কারোর সাথে আমার মেসেঞ্জারে খুব যে কথাবার্তা হয় কৌস্তব, তা কিন্তু নয়। ওকে। হঠাৎ করেই একটা মেসেজ আসে, কেমন আছেন? মেয়েটি করে রিম্পা। তো প্রথমে আমি খুব সবার সাথে খুব বেশি কথা বলতে চাই না, মানে এইভাবে মেসেঞ্জারে। কিন্তু যেহেতু আমি দেখেছি মেয়েটি আমার শহরেই থাকে, কারণ অনেক তো ফেক প্রোফাইল হয় ফেসবুকে, অনেক নাম দিয়ে খুলে রাখে, পরিচিত কারো ছবি দিয়ে খুলে রাখে, তো এরকম তো আকছার হচ্ছে। তো আমি সেক্ষেত্রে একটু অ্যালার্ট থাকি। কিন্তু আমার ওর প্রোফাইলটা চেক করলাম যখন, তখন দেখলাম যে না, ঠিকই আছে, কারণ কিছু কিছু কমন ফ্রেন্ডের সাথেও ছবি আছে এবং অনেক দিনের একটা প্রোফাইল আর কি, প্রায় বহু বছর ধরেই ও চালাচ্ছে ওটা। ওকে। আমি ভাবলাম যে ঠিক আছে, কেমন আছেন জিজ্ঞাসা করছে, নিশ্চয়ই আমাকে কোথাও দেখেছে বা চিনেছে, তো সেক্ষেত্রে জিজ্ঞাসা করছে। বললাম হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? বললো হ্যাঁ ভালো আছি। কি করা হয়? আমি বললাম আমি যেটা করি আর কি, ছবি আঁকাই বাচ্চাদের। বলে বাবা বেশ ভালো বেশ ভালো। এই ছোট্ট খাট্ট কথা আর কি, কতটা মনে রাখার মতো এটা কিন্তু কিছু নয়। দেখবে কৌস্তব, একটা ব্যাপার থাকে, আমরা না যে পেশায় থাকি আর কি, যে কোনো পেশা হতে পারে, সেই পেশাকে যদি কেউ সম্মান জানায় তাহলে কিন্তু আমাদের একটু ভালো লাগে যে না, আমার কাজটাকে একজন ভালো বলছে বা তারও এই কাজটা ভালো লাগে, শিল্পচর্চাটা গুরুত্ব দিচ্ছে, এটা একটা ভালো লাগা আসে। আর যেহেতু আমরা শিল্পী, আমরা একটু না ওই একটু প্রশংসার খুব কাঙাল হই। কোনো একটা সৃষ্টি করলে সেটা যদি কোনো দর্শক দেখে বা কোনো মানুষ দেখে, সেটাকে গ্রহণ করে, তাহলে আমাদের ওই শিল্প কাজটাই সার্থক হয়ে ওঠে। এইটুকুই আমাদের চাওয়া। তো আমাকে বললো আপনার কিছু ছবি পাঠাবেন? বললাম কেন নয়। আমি তাকে কিছু আমার ড্রয়িং করা ছবি যেগুলো ছিল ক্যানভাসে, ম্যাক্সিমাম বুদ্ধের ছবি আমার যতদূর মনে থাকে, আমি বুদ্ধকে নিয়ে বেশি ছবি আঁকি, তাকে পাঠিয়ে দিই। তা বাহ, খুব ভালো খুব ভালো। ফার্স্ট ডে এইভাবেই কেটেছে। তারপরে আর সেভাবে কোনো কথা হয়নি আমার সাথে, যে খুব যে ক্লোজ কোনো কথা হচ্ছে বা একেবারে ভেতরের কোনো খবর নিচ্ছে, এমনটাও নয়। আমিও খুব ক্যাজুয়ালি ব্যাপারটাকে নিয়ে আমি আবার নিজের কাজে মেতে গেছি, যেমনটা হয় আর কি, যেমনটা স্বাভাবিকভাবে হয়। আর আমি ব্যক্তিগতভাবে এমনই একটা ছেলে যে আমার ওই সবার ব্যাপারে খুব বেশি ইন্টারেস্ট থাকে না, যদি সেটা ইন্টারেস্টেড কোনো মানুষ না হয় আমার কাছে, ইম্পর্টেন্ট যদি কেউ না হয়, সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি নিজের কাজটা নিজেই খুব মন দিয়ে করি। খুব অল্প কিছু বন্ধু বান্ধব আছে এবং কিছু কাজের জায়গায় কিছু বন্ধু আছে, পড়াশোনা করে এমন কোনো বন্ধু আছে। আর আমি যেহেতু ছবি আঁকি, তো আমি নিজে ওই বাড়িতে বেশিরভাগ সময় ছবি এঁকে বই পড়েই কাটাই আর কি। আর যেহেতু একটা ফিউচারও আছে, তো সেক্ষেত্রে আমি পড়াশোনাও করছি, মানে গভর্নমেন্ট জবের জন্য। এইটাই আমার প্ল্যানিং। তো সেক্ষেত্রে আমাদের সবার সাথে খুব রিলেশন ভালো হচ্ছে বা সবার সাথে সবসময় আড্ডা দিচ্ছি এমন ছেলেও আমি নই।
উম, সবাই আর আমি সবার সাথে যেহেতু তোমাকে আগেই বলেছি যে মেসেঞ্জারে খুব বেশি কথা বলি না, তো আমার সেভাবে কোনো ওই ওই ব্যাপারটা হয় না কি সবসময় আমাকে কেউ মেসেজ করছে বা আমি তাদের কথায় উত্তর দিয়ে যাচ্ছি, এমনটাও নয়। আহ, আবার কাজে মেতে গেছি, একদম নিজ ঝামেলায় চলছি, কিচ্ছু হচ্ছে না। আহ, তো হঠাৎ করে আহ, ওই ঘটনার ওই মেসেঞ্জারের হাই হ্যালো পাঠাবার পরে প্রায় 3-4 পরে আমাকে আবার একদিন মেসেজ করে, কি ব্যাপার এতদিন কথা বলছেন না কেন? আমি তাকে বললাম যে দেখুন আমার তো সবসময় কথা বলা সুযোগ হয় না, আর ঠিক আছে আপনি ছবি দেখতে চেয়েছেন পাঠিয়েছি, তো এর ফলে আর কি আছে। সে তখন হঠাৎ করেই বলে আমাকে যে দেখুন আমার না কিছু স্টুডেন্ট আছে, আমিও স্কুলে পড়াই, তাদেরকে ছবি আঁকা শেখাবেন? আমি বললাম হ্যাঁ কেন নয়, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন। আমি নাম্বারটা দিয়ে দিই, কারণ স্টুডেন্ট দিচ্ছে আমাকে, তো আমারও একটা দরকার ছিল, সেক্ষেত্রে আমি নাম্বারটা শেয়ার করি। সেও আমাকে তার নাম্বারটা দিয়ে দেয়। এই ফোন নাম্বারটা কিন্তু শেয়ার হলো এই সময়, ফোন নাম্বার শেয়ার হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপে এলো, আমাকে হাই হ্যালো পাঠালো। আমি বললাম ঠিক আছে ওকে, নাম্বারটা পেয়ে গেছি, আপনি যখন কোনো ছাত্রছাত্রী যখন পাবেন আমাকে প্লিজ জানাবেন। ওকে বলে আর কথা এগোয়নি, আমিও কোনোদিন ফোন টোনও তাকে করিনি সেক্ষেত্রে। আহ, আমি ছবি আঁকা শেখাচ্ছি, চলছে যেমন কাজ। একদিন সে আমাকে ফোন করে দুপুরবেলা, আমার মনে আছে একদিন দুপুরবেলা আমাকে ফোন করে, ফোন করে বলে যে আপনাকে চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, এখানে একটা কথা আমি বলে রাখি কৌস্তব, ও যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আমাকে দিয়েছিল ও কিন্তু সেই নাম্বার থেকে আমাকে কল করেনি, আচ্ছা। আমাকে একটা আননোন নাম্বার থেকে কল করেছে, কারণ ওই নাম্বারটা আমাকে সেভ করা ছিল। তো তার পরিচয় দেয়, আমি বললাম ও আচ্ছা এই নাম্বার তো আমি জানি না। তা বললো যে না না এটা একটা অন্য নাম্বার, আপনাকে বলেছিলাম না যে কিছু স্টুডেন্ট আছে তারা না কিছু প্রবলেম আছে, তারা এখন শিখতে চাইছে না। না নো প্রবলেম, কোনো ব্যাপার না, দিতেই হবে স্টুডেন্ট এমন তো কোনো কথা নেই, এলাকায় আমার শহরেই থাকেন, পরিচয় হয়ে থাকলো, খুব ভালো। আমিও তার কুশল জানতে চাই যে সে এখন কি করছে না করছে, সেইভাবেই কথাবার্তা এগোয়। খুব খুব সাধারণ কথা। এরপরে না কৌস্তব কি হয়, ও ধীরে ধীরে আমারকে প্রায় ফোন করতো, জানো তো, প্রায় ফোন করতো। আচ্ছা। মানে প্রায় ফোন করতো বলতে ও আমাকে কেমন আছি, কি খেয়েছি, কি করছি, আমার না একটু বিরক্তও লাগতো যে এতবার ফোন করছে কেন। আমার আমার সাথে তো বন্ধুত্ব সেভাবে হয়নি, বা জাস্ট একটা পরিচিত, তো এত ইনভলভ হওয়ার কি আছে। কিন্তু উম একটা অদ্ভুত জিনিস আমার বলতেও মানে খারাপই লাগছে, আমি না আস্তে আস্তে একটু ইনভলভ হয়ে পড়ি ওর সাথে। প্রেমের সম্পর্ক কিন্তু নয়, আমি আগে থেকে বলে রাখছি, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু আমি যে ছেলেটা কখনো সেভাবে কারোর সাথে মিশতাম না বা কখনো কারোর সাথে সেভাবে কথা বলতাম না, সেভাবে মানে অতটা ইনভলভ হই না, সেই ছেলেটা আমি নিজেকে এটাই বুঝতেও পারছি, কিন্তু আমি যেন সেই সময় না কৌস্তব, এমন এমন সময় হয় যে তুমি সবকিছু বুঝতে পারবে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মানে খুব স্বাভাবিক লাগবে যে না এটা তো হয়েই থাকে, অনেকেই করে, আমি এমন কি অপরাধ করছি, এটা জাস্ট কথাই তো বলছি, আর তো কিছু নয়। তো আমি কথা বলতে থাকি তার সাথে, আমিও তাকে উপজে উপজে ফোন করছি নিজে থেকে, ভাবছি যে সে আমাকে বারবার একটা কথা জিজ্ঞাসা করছে, আমারও ফোন করাটা উচিত। ফোন করছি, কথা বলছি, কথা বলার পরে আহ আমাকে একদিন সে বলে যে তুমি তো ক্যানিং এই থাকো, আমার তো বাড়ির কাছে প্রায়, চলো না একদিন দেখা করি। বললাম ঠিক আছে, একটা যেটা ক্যাফেতে দেখা বুঝতে করা পারছি যাবে। তুমি আস্তে আস্তে ইনভলভ হয়ে যাচ্ছ। ইনভলভ হয়ে যাচ্ছি, একদম তাই। ঠিক আছে, একদিন ক্যাফেতে দেখা করাই যায়। ক্যাফেতে গেছি, সে হঠাৎ করে আমাকে না ক্যাফেতে যাওয়ার পর ও কথাবার্তা চলছে, কথাবার্তা বলতে ওই কাজ নিয়েই কথা হচ্ছে। সে ছবি আঁকা খুব পছন্দ করে, আমাকে বলছে আমারও একটা বন্ধু ছিল যে খুব ভালো ছবি আঁকে, তার সাথে আমার প্রায় কলেজের, মানে সে তার নিজের গল্প করছে আর কি, যে কলেজে তার সাথে খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, কিন্তু হঠাৎ করেই তার সাথে আমার আর এখন রিলেশন নেই। আম, তো এখন দেখছি তুমিও তো খুব ভালো ছবি আঁকো, তা চলো আমারও না খুব ছবি আঁকতে ইচ্ছা করে, তুমি আমাকে মাঝে মাঝে আঁকা শিখিয়ে দিও। আমিও তাকে খুব হাসতে হাসতে বলি যে দেখো এইভাবে তো ছবি আঁকা শেখানো যায় না, তুমি যদি তোমার ক্লাসে জয়েন করো তবেই তোমাকে আমি শেখাতে পারি। খুব সাধারণ কথাবার্তা। হঠাৎ করে বলে রানা তোমার জন্য একটা দুটো চকলেট নিয়ে এসেছি, এটা তুমি খাবে কিন্তু। আমার একটু একটু এখানে একটু বিব্রত বোধ হয়েছে যে
হঠাৎ করে চকলেট দেওয়া, আমি তো হাতে করে কিছু আনিনি, বা আমি তো সেই মাইন্ড নিয়ে তার কাছে যাইও নি যে কিছু নিয়ে যাচ্ছি, এমনটাও নয়। আমি বললাম ঠিক আছে, 2টো চকলেট আমাকে দেয়, সে বলে যে এটা তুমি খাবে আর তোমার মাকেও দেবে। হুম, হুম, হুম। আমার এই জায়গাটা একটু প্রথমে খটকা লেগেছিল যে আমি খাবো ঠিক আছে, মায়ের জন্য মাকে দেবো দিচ্ছে। কেন, মাকে হুম, দেবো কেন? পরক্ষণে ভাবলাম যে আমি বেশি একটু কনজারভেটিভ হয়ে যাচ্ছি, কারণ হয়তো এটাও বলতে চাইছে কি যে ও হয়তো ওর নিজের মাকে, আর নিজের মাকে কে না ভালোবাসে, এটা তো বলাটাও বোকামি। সেই কারণেই হয়তো আমার সাথে ওর বন্ধুত্ব হয়েছে, ও চাইছে আমার মাকেও কিছু একটা দিতে ছেলের সাথে। তো আমি সেটা বাড়িতে নিয়ে চলে আসি এবং সেটাই মাকে দিইনি, আমি নিজে 2টো চকলেট খেয়ে নিই। আচ্ছা, আচ্ছা। যেদিনকে আমাকে ও চকলেট দিয়েছিল সন্ধ্যাবেলা, সেই দিন রাত্রেবেলা ও আমার সাথে কথা বলে ফোনে। হুম, হুম। প্রথমে জিজ্ঞাসা করে চকলেট 2টো খেয়েছিলে? আমি বললাম হ্যাঁ খেয়েছিলাম। মাকে দিয়েছো? বললাম না মাকে দিইনি, সত্যি কথাই বলে দিয়েছি। কেন হুম। মাকে দাওনি কেন? বললাম না মা এখন, মাকে দেওয়া যায় এভাবে? না জিজ্ঞাসা করবে কে দিয়েছে কেন দিয়েছে, তো অনেক হাঙ্গাম হবে, তার থেকে 2টোই খেয়ে নি না। কিছুক্ষণ দেখলাম কৌস্তব চুপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমার শরীর ভালো লাগছে না, আমি তোমার সাথে পরে কথা বলবো। তখন কিন্তু আপনি থেকে ডাইরেক্ট তুমি হয়ে গেছে। ওকে, ওকে। ও আমাকে টেক্সট করে ফোন কাটার পর যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। হঠাৎ করেই ফোনটা কেটেই কিছুক্ষণ পরে মেসেজটা করেছে ফোনে, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? আমি তাকে খুব নর্মালি টেক্সট করি যে দেখো আমি এই সমস্ত তোমাকে এইভাবে কখনো দেখিনি, পুরো বন্ধুর মতোই দেখেছি, তো এই মুহূর্তে আমার এইগুলো করা একদমই সম্ভব নয়, আর আমি এইভাবে কাউকে জীবনে রাখতেও চাই না, সেটা আমার কিছু ব্যক্তিগত অসুবিধাও আছে, আর আমার ইচ্ছাও করছে না এভাবে এগোতে, কারণ তোমাকে আমি এসে কখনো দেখিনি। তো বললো ঠিক আছে, নো প্রবলেম, কোনো ব্যাপার না। তো তারপরে আমার সাথে যে খুব বেশি কথা হয়েছে রিম্পার, এমনটাও কিন্তু নয় যে তারপরে যে ঘন ঘন আমাকে ডিস্টার্ব করছে, এই অভিযোগ আমি তাকে দিতে পারছি না। একটা জিনিস শুরু হলো এইবার, সেটা হচ্ছে এই প্রপোজ করার 1 সপ্তাহ পর থেকে আমার যতদূর খেয়াল আসছে 2024-এই আমার মাঝে মাঝেই না জ্বর হতো কৌস্তব, জানো তো, ভীষণ জ্বর হতো। মানে এই জ্বরগুলো সর্দি জ্বর হয়, মানে আহ, ঠান্ডা লাগলে, সেই সময় যেহেতু জুন জুলাই বর্ষাকাল চলে, তো বর্ষাকালে অনেক সময় ঠান্ডা লেগে জল জমে একটু সর্দি কাশি এগুলো হয়ে থাকে। মানে সেটা একটা খুব, স্যাঁতস্যাঁতে পরিবেশে যেরকম। হ্যাঁ হয়ে থাকে, কিন্তু সেটা আমাকে প্রতি বছর যে হয় তা নয়, আমি জানি এটা নর্মাল, এটা হয়। কিন্তু এমন জ্বর প্রায় 104, হুম, হুম। 102ও নয়, 104, প্যারাসিটামল খেয়েও কমছে না জ্বরটা। 3 দিন আমি দেখেছিলাম, মানে 3 দিনের মধ্যে একটা সর্দি জ্বর থাকলে, ভাইরাল ফিভার হলে সেটা কমে যায়। 3 দিন ক্রস করে গেছে, 5 দিন চলছে, জ্বর কিন্তু কমছে না। কমে যাচ্ছে, জলপট্টি দিলে মাথা ধুলে আবার জ্বর আসছে। আমি তখন আর রিস্ক নিইনি, আমি ডক্টরের কাছে গেছি, ডক্টর কিছু টেস্ট করতে দেয়, যে কিছু ব্লাড টেস্ট আছে, করার পর দেখলাম নর্মাল, খুব ওকে। খারাপ রিপোর্ট আসেনি, একদমই নর্মাল। মেয়েটি আমাকে ফোন করে, বলে কি ওর শরীর কেমন আছে? আমার শরীর তো ভালো আছে, আমতা আমতা করেই বলেছি, কারণ আমি যেহেতু অসুস্থতার কথা তাকে জানাইনি, এবং সে হঠাৎ করে আমাকে ফোন করে বলছে তোমার শরীর কেমন আছে, সেটা আমাকে একটু অবাকও করেছিল। তার মানে কি এমনি বলছে যে কেমন আছো, এটাই বলতে গিয়ে ইন শরীর কেমন বিটুইন আছে কথা বলেছে? হয়নি 2-3 দিন? না, এর মাঝখানে আমার জ্বর সময় কিন্তু আমি কোনো কথা বলিনি। হুম। সে আমার সাথে ফোন করে বললো কি গো, শরীর এখন কেমন আছে? আমি বললাম যে হ্যাঁ শরীর তো মোটামুটি, হ্যাঁ একটু এরকম আমতা আমতা করে কথা বলছি। বললো ঠিক আছে রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। ব্যাস ঠিক আছে। জ্বর থেকে উঠলাম, আমার চেহারা পাল্টে গেল। চেহারা পাল্টে গেল বলতে আমার গায়ের রং মোটের উপরে ফর্সাই, হুম, হুম। কিন্তু জ্বরের পর থেকে দেখছি আমার গায়ের রং একদম তামাটে মেরে গেছে। চোখের কোণে বড় বড় কালশিটে দাগ, হুম। একদম রাত জাগলে যেমন হয়। আমি সচরাচর রাত কিন্তু জাগি না একদমই। আমি রাত জাগার কোনো কাজ যেহেতু করি না, তাই রাত জাগার প্রয়োজন হয় না আমার। হুম, হুম, কিন্তু হুম। ঘুমাচ্ছি কৌস্তব, রাতে ঘুম একদম তো হচ্ছেই না, আর শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে। ওকে, যেন মনে ওকে। হচ্ছে কোনো একটা কঠিন রোগ থেকে আমি উঠেছি, যেটা জ্বরের থেকেও কোনো বেশি কিছু রোগ। তো সেটা নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে। হুম। তো
আমি তাকে বলি যে সেই সময় মেয়েটা আমাকে কিন্তু ফোন করতো যখন আমি উইক ফিল করতাম, চোখের কোণে ডার্ক সার্কেল, আমাকে ফোন করতো। ফোন করে বলতো যে কি খবর, এখন কেমন আছো? আমি বললাম হ্যাঁ জানো তো আমার না খুব, এইবার আমি বললাম তাকে জানো তো কদিন ধরে খুব অসুস্থ আমি, আমার একদম মানে আহ, শরীর একদম খারাপ, কি হয়েছে আমি জানি না। বলে কি হয়েছে? আমি বললাম আমার তো খুব একবার খুব জ্বর হয়ে গেল 3-4 দিনের মধ্যে, তারপর থেকে দেখো না আমার এই অবস্থা, কেমন গায়ের রং কেমন তামাটে মেরে যাচ্ছে, শরীর খুব দুর্বল, আমি প্রায় হাঁটতে চলতে পারছি না, এমন একটা অবস্থা। সে শুনলো মন দিয়ে কথাটা, হুম হুম বললো হ্যাঁ কিছু তো হয়েছে, তুমি তো খুব একটা অসুস্থ ছেলে হওয়ার মতো নয়, দেখে তো মনে হয় না, দেখো ডক্টর দেখাও, ঠিক হয়ে যাবে। আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে কৌস্তব। ওই অসুস্থ যখন আমি ছিলাম, তার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো জানো তো। যে সময়টা অসুস্থ হয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে যে ওই জ্বরের পরে যে সময়টা আমার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো, জ্বরটা হয়তো আর নেই, হুম হুম কিন্তু জ্বরের পর থেকে যে শরীরটা পুরো ভেঙে গেল, হুম হুম মানে গায়ের রং তামাটে হয়ে গেল, রোগা হয়ে গেছি, সেই সময় না ওর সাথে আমার যখন কথা হতো, ও প্রায় তখন ফোন করতো, আর কথা বলতে খুব ভালো লাগতো। ভালো লাগতো বলতে আমরা যে খুব জটিল কোনো কথা নিয়ে আলোচনা করতাম এমনটা কিন্তু নয়, খুব সাধারণ কথাবার্তা, কি খেয়েছো, কোথায় গেছো, ঘুরতে গেছো কিনা, এই ধরনের কথাবার্তাই হতো। প্রেমের কথা হচ্ছে এমনটাও নয়, সেও আর সে কথাটা আমাকে তুলছেও না, এমন নয় কি যে সে বারবার সেই আগের প্রস্তাবটা তুলছে আমার সামনে, এমনটাও না, খুব স্বাভাবিক কথা বলছে। কিন্তু আমার যে সময়টুকু ওর সাথে কথা বলতাম না, সেই সময়টুকু খুব ভালো লাগতো শরীরটা, হুম হুম হুম। মানে একটু হলেও আমার মনে হতো না এবার একটু সুস্থ আছি। যেই ফোনটা কেটে দিল 10-15 মিনিট পর থেকে শরীরটা আবার উইক লাগছে, বারবার খুব ইচ্ছা হতো তার সাথে কথা বলার। এভাবে যাচ্ছে। আহ, আমার বাবা মা একটা সন্দেহ করেছিল যে হঠাৎ করে ছেলেটার কি হলো, মানে একটা ছটপটে ছেলে, ফিটফাট ছেলে, এই আমার ইয়াং বয়স তো, সেই কত সময় একটা বয়স ছেলে, তোমার? আমার বয়স 27, আচ্ছা। সে সময় একটা ছেলে এভাবে আস্তে আস্তে যে প্রায় এতদিন, কিছুদিন আগে যে এত সুস্থ ছিল, যার কোনো অসুখ ছিল না এবং ফিটফাট ছিল, সে হঠাৎ করে এত ভেঙে পড়ছে কেন শরীর? আমাকে মাও জিজ্ঞাসাও করে যে বাবু কিছু হয়েছে? আমি বললাম যে হ্যাঁ হয়েছে, বলতে ওই জ্বরের পর থেকে না শরীরটা একটু খারাপ, ও তেমন কিছু নয়। তো বললো না, কেমন চোখ মুখ গুলো কেমন বসে গেছে, চোখ মুখ গুলো লাল, আর আমি যেহেতু বাচ্চাদেরকে পড়াইও, টিউশনেও যাচ্ছি কিছু কিছু সময়, মেজাজটা খুব খিটখিটে হয়ে গেছে কৌস্তব সেই সময় জানো তো, মানে যেটা আমি আগে ছিলাম না। আমি খুব শান্ত মেজাজের একটা ছেলে, সবার সাথে খুব ভদ্রভাবেই কথা বলি, যে বিশেষ করে আমার যেসব স্টুডেন্টরা আছে তারা খুব ভালোবাসে আমাকে, মানে ওদের আমি স্যার খুব কম, একদম নিজের দাদার মতো। তারা ওকে। আমার সাথে কথা বলতে খুব ভয় পাচ্ছে। তাদের তাদের যে তাকানো, দেখবে না বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে আমাদের বড়দের থেকে, কারণ বাচ্চাদের খুব সিক্স সেন্স হয়, ওরা অ্যাটিটিউডটা খুব বুঝতে পারে যে যাকে এতদিন ধরে দেখে এসেছি সেই মানুষটার মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে, তারা হয়তো বলতে পারছে না আমাকে ভয়ে, কিন্তু তারা টের পাচ্ছে। আমাকে আমার ছাত্র একদিন বলল যে স্যার তোমার চোখটা এত লাল কেন? আমি বললাম যে চোখটা লাল, আয়নায় গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি পুরো যেরকম জবা ফুলের মতো লাল হয়ে গেছে চোখ, মানে চোখ টকটকে লাল। আচ্ছা। বললাম যে ওসব কোনো ব্যাপার না, তোমাকে বলেছি না পড়া ছাড়া কোনো কথা বলবে না, পড়ো এখানে চুপ করে, মানে এইভাবে কথা বলেছি তার সাথে আমি। আমার এখন ভাবতে গেলে কৌস্তব খুব খুব খারাপ লাগে যে ওইটুকুটুকু বাচ্চাদেরকে আমি এইভাবে কড়া ভাষায় কথা বলেছি, এবং তারা কোনোদিন আমার কাছ থেকে এই ব্যবহারটা পায়নি, তারা অভ্যস্ত নয় এইভাবে আমাকে দেখে। হঠাৎ করে তারা যখন আমাকে এরকম ভাবে এরকম একটা অ্যাটিটিউডে দেখছে না, তখন তাদেরও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, হুম। তারা আমাকে ভয় পাচ্ছে, অ্যাভয়েড করার চেষ্টা করছে, পড়াশোনা তো আর হচ্ছে না তাদের, মানে আমার নিজের একটা ক্ষতি চলছে শারীরিক ভাবে, মানে আমার থেকে তাদেরও একটা ক্ষতি হচ্ছে পড়াশোনার দিকে। আমি তাদেরকে পড়িয়ে যাচ্ছি, কি পড়িয়ে যাচ্ছি হাবি যাবি নিজেও বুঝতে পারছি না। আবার মেয়েটা আমাকে পড়ানোর মধ্যেও ফোন করছে, তখন আমি আবার তার সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। তো একদিন এরকম কথা বলছি, তো একদিন স্টুডেন্টের বাড়ি থেকে ফোন করে বলে যে রানা তোমার মনে হয় শরীর খুব একটা ভালো নেই, তোমাকে না কদিন আসতে হবে না, তুমি সুস্থ হয়ে যাও তারপর এসো। মোটামুটি বুঝতে পারি যে আমার যেখানে পড়াতাম সেই টিউশনটাই গেল, কারণ কোনো একটা জিনিস গার্ডিয়ান লক্ষ্য করেছে এবং তাদের বাচ্চাদেরকে সাবধান করার জন্য আমাকে ছাড়িয়ে দিচ্ছে,
আমি বুঝতে পেরেছিলাম স্পষ্ট। সেটা গেল, কিন্তু আমার সেদিকে কোনো হুঁশ নেই। আমি কথাও বলে যাচ্ছি, তার সাথে গল্পও করে যাচ্ছি, ওদিকে শরীর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এমন একটা সময় এলো, আমার 27 ইয়ার্স ওল্ড, আমাকে দেখতে লাগছে 35 বছরের একটা ছেলের মতো। এতটাই এজেড লাগছে আমাকে কিছুদিনের মধ্যেই। মানে মাথার চুলগুলো পেকে গেছে, মুখের একদম দুটো চোয়াল একদম ঢুকে গেছে, আর গলা একদম সরু। দেখলে তোমার মনে হবে কি এই ছেলেটার কোনো একটা জটিল রোগে ভুগছে, স্বাভাবিক নেই ছেলেটা। কেউ কিছু বললে না অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতাম, কিছু বুঝতে পারতাম না আমি। তো এমন কন্ডিশন হচ্ছে, আমি রাত্রে ঘুমাতে পারছি না। মানে বেশ কয়েকদিন গেছে আমি রাত্রে বহুদিন ঠিকঠাক করে কোথাও ঘুমাতে পারিনি। কেন ঘুমাতে পারিনি, কি কারণ, কি ফার্স্টেশন, এর উত্তর আমার কাছে নেই, কিন্তু আমি ঘুমাতে পারছি না। কিছু একটা আমার সাথে হচ্ছে, যেটা আমার অজান্তেই হচ্ছে। আমি বুঝতে পারছি, টের পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। একটা অদ্ভুত অসহ্যকর যন্ত্রণা। তোমার যদি কোনো শত্রু থাকে, তোমাকে ধরে কেউ আঘাত করছে, তুমি দেখতে পাচ্ছ, আটকে দিচ্ছ, বা সেখানে তুমি গেলে না, তুমি বেঁচে ফিরে এলে, কিন্তু এমন কোন কেউ যে তোমাকে ক্ষতি করছে, তুমি বুঝতে পারছো, তাকে দেখতে পাচ্ছ না, তোমার কাছে কোনো উপায় নেই তার সাথে লড়াই করার, সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। বাড়িতে, যেহেতু আমাদের হিন্দু পরিবার, তো আমাদের বাড়িতে পূজা অর্চনা হয়, ধূপ ধুনোর গন্ধ থাকে, মা পুজো দেয়। একদিন একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার ঠিক পরপর তখন আমার শরীর আস্তে আস্তে ভাঙতেই আছে। মানে আমার গায়ে কালশিটে দাগ আর কি। কালশিটে দাগ, কাউকে ঘুষি মারলে বা জোরে আঘাত করলে একটা রক্ত জমাট বাঁধার একটা দাগ থাকে না, নীলচে হয়ে যায়। যেন মনে হয়েছে কেউ রাত্রেবেলা আমার এই ত্বক ধরে ধরে টেনেছে। লাগেনি, কিন্তু সকালবেলা দেখছি গায়ে দাগ দাগ পড়ে আছে, পিঠে, ঘাড়ে, কোমরের কাছে ছোট 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 দাগ আর কি। মুখে অজস্র ব্রণ হয়েছে, একেবারে বিদিকিচ্ছিরি ব্যাপার। মানে আমাকে সেই সময় যারা দেখবে সে ভাববে সেটা হয়তো পাগল টাগল হয়ে গেছে আর কি, এছাড়া কিচ্ছু ভাববে না। তো আমার যে রুম আছে সেখানেই বসে আছি, তখন প্রায় সন্ধ্যা হব, আষ্টে গন্ধ, প্রচন্ড আষ্টে গন্ধ। আচ্ছা, যেন মাছের বাজারে কেউ আমাকে বসিয়ে দিয়েছে এসে। বলো মাছের বাজারে আমি আষ্টে গন্ধটা পাচ্ছ না? আষ্টে গন্ধ পাচ্ছি, আমার ঘরের মধ্যে একটা আষ্টে গন্ধ ঘুরছে, এবং তার উৎস কি আমি জানি না। এতদিন আষ্টে গন্ধ ছিল না, আর থাকার কোনো প্রয়োজনও নেই, কারণ ঘরের মধ্যে, বেডরুমের মধ্যে কে মাছ কাটে, এমনটাও তো নয়। আর যদি বা কাটে শুধু বাইরে ফেলে দেবে। ঘরের মধ্যে তো এভাবে আষ্টে গন্ধ হয় না, এবং সে আষ্টে গন্ধটার সীমা আছে। সেটা পচা মাছের গন্ধ, আমার এখনো পর্যন্ত মনে পড়ে। মানে সে গন্ধটা এতটাই তীক্ষ্ণ গন্ধ, সেই গন্ধ কেউ নিতে পারবে না, এতটাই বীভৎস সেই গন্ধটা খুব যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে এমনটা নয়, কিন্তু খুব চাপা গন্ধ, কিন্তু গন্ধটা আছে। মানে একটা খুব ক্ষুদ্র পরিসরের মধ্যে গন্ধটা আবদ্ধ রয়েছে, খুব ক্ষুদ্র একটা পরিসরের মধ্যে গন্ধটা আবদ্ধ রয়েছে। গন্ধটা মানে আমি বলছি কৌস্তব, প্রায় বহুদিন ধরে, মানে ঘরেতে পরিষ্কার করা হচ্ছে, এবং শুধু আমি একা পাচ্ছি না গন্ধটা, এটা কিন্তু অনেকেই পাচ্ছে, আমার বাড়ির লোকও পাচ্ছে গন্ধটা। তারা বলছে ঘরে কিছু কি মারা গেল, ইঁদুর টিদুর মারা গেল কি, দেখতো খাটের তলা ফলা কিছু আছে কিনা। কোথাও কিচ্ছু নেই কোথাও। অনেক সময় আমার বাড়িতে পোষা বেড়াল আছে, তারা মুখে করে মাছ বা অন্যান্য প্রাণী নিয়ে আসে, ওর রাস্তাঘাটে ঘুরে বেড়ালে করে বিড়ালরা। কিন্তু তারা যদি সেভাবে কিছু ফেলতো, তাহলে আমরা দেখতে পেতাম অ্যাটলিস্ট যে কোথায় পড়ে আছে জিনিসটা। কিন্তু সেটাও নেই, আর হাঁকার কথাও নয়, কারণ বাড়ি যথেষ্ট পরিষ্কার আমার। 3-4 জন লোক মিলে, আমার বাবা মা, আমার বাড়িতে যিনি আর কি কাজ করেন, যে কাকিমা, সেও দেখেছে যে কোথায় কিছু রয়েছে কিনা, কোথাও কিচ্ছু নেই। প্রচন্ড আষ্টে গন্ধ, এবং সেই আষ্টে গন্ধটা যখনই আমার নাকে আসতো, তখনই আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যেত। আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু বাড়ছে, এইটা ক্রমশ বাড়তে থাকছে, এই আষ্টে গন্ধ পাওয়া এবং আমার শরীর খারাপ হয়ে যাওয়া। সেই মেয়েটি কিন্তু সমানে সেই তখনও কথা বলে যাচ্ছে আমার সাথে, যে কি খবর। তাকে আমি বললাম একদিন, জানো তো আমার ঘরে না খুব আষ্টে গন্ধ, কোথাও মানে কিছু একটা মরেছে, আমি খুঁজে পাচ্ছি না, এটা কি করে হয় বলো তো।
তো বলছে দেখো, সেও বলছে যে খুব স্বাভাবিকভাবেই বলছে সে যে দেখো কোনো কিছু কেউ ফেলেছে কিনা বা ঘরের কোণে কিছু মারা গেছে কিনা, নইলে তো এইভাবে আষ্টে গন্ধ হবে না। তাকে আমি বোঝালাম যে না, ঘরে তো কিছুই নেই, তাও গন্ধ বেরোচ্ছে কেন বুঝতে পারছি না। আমিও খুঁজলাম, নিজেও খুঁজেছি, কিন্তু কোনো গন্ধ নেই। গন্ধটা চলছে, শরীর একদমই খারাপ, আমার ব্যবহার অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে। মেয়েটির সাথে কিন্তু আমি ভালো ব্যবহার করে কথা বলি, বাকি বাট বাবা আমার মার যারা সাথে, স্টুডেন্টদের সাথে ভালো বাবা ব্যবহার মার করতে সাথে হবে। খারাপ ব্যবহার হচ্ছে, বন্ধুদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে। আমি অন্তত সপ্তাহে 3-4 দিন ছবি আঁকা নিয়ে বসতাম, নিজে কিছু আঁকার জন্য। আমার খেয়ালই নেই আমার এতটা দিন কেটে গেছে, আমি একদিনও ছবি আঁকতে বসিনি, হুম। একদিনও নয়। আমি ভুলেই গেছি যে আমি ছবি আঁকি, এটার মাথা থেকে বেরিয়ে গেছে। আমার মাথার মধ্যে তখন যে কি আসলে চলছে, আমি কে, সেটা আমি জানিই না। কারণ আমি একটা নতুন মানুষ। আমি আগের রানা আর এই রানার মধ্যে একটা আকাশ পাতালের পার্থক্য হয়ে গেছে, খুব ধীরে ধীরে হচ্ছে কিন্তু জিনিসটা। আমি যে ছেলেটা ছবি আঁকতাম সে ছবি আঁকছি না, আমার খাবারের রুচি চলে গেছে, আমি খাবার খেতে পারতাম না। মানে কোনো খাবার যদি আমার নাকের সামনে আনা হতো, আমি গা ফা গুলিয়ে উঠতো আর কি, যে আমি এটা খাবো না। আমার পছন্দের খাবার হলেও তাই হতো। মানে আমার যেটা খুব ভালো লাগার জিনিস, সেগুলো আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে। জাগতিক সবকিছু যা আছে, বই পড়া, ছবি আঁকা, বাচ্চাদের সাথে সময় কাটানো, নিজের কিছু কাজ করা, সেগুলো কোনো কাজই আমি আর করছি না। এবং আমি ভেবেওছিলাম যে এটা হয়তো কোনো কারণে আমার শরীরে অসুস্থতার জন্য হয়তো মানসিক ভাবে কোনো চাপ পড়েছে, তাই হয়তো এই জিনিসগুলো আর ভালো লাগছে না। অনেক সময় হয় না, শরীর দুর্বল হয়ে গেলে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। তো আমি সেটাই ভেবেছিলাম। তো আমার বাবা একদিন বলে যে কি হয়েছে, ডক্টর তো ভালোভাবে না দেখালে তো বোঝা যাবে না। অনেক সময় কিছু হিডেন কিছু হয়ে গেলে, আস্তে আস্তে অন্য কোনো অসুখ হয়ে গেলে তো আমরা বুঝতে পারি না। ডক্টরের কাছে যাও, গিয়ে দেখাও যে কি হয়েছে। আমাদের খুব পরিচিত একজন ডাক্তারবাবু আছেন মেডিসিনের, আমাদের বাড়ির সাথেও তাদের খুব ভালো সম্পর্ক আর কি, খুব কাছের একজন। তা তাকে আমি অ্যাপয়েন্টমেন্ট করি এবং তাকে দেখাতে যাই। সে আমাকে দেখেই না প্রথমে ভূত দেখার মতো চমকে উঠেছে আর কি। যে সে আমাকে যেহেতু চেনে, সে বললে যে কি হয়েছে তোমার। আমি বললাম ডাক্তারবাবু কিছু বুঝতে পারছি না, আমার এরকম অমুক দিন খুব জ্বর হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, তারপর থেকে জানুন তো আমরা কোনোভাবেই সেরে উঠছি না, আমার রাত্রে ঘুম হয় না, আর আমার শরীর ভীষণ উইক। মানে আমি আপনার কাছে যে আমি এসেছি টোটো করে, আমি টোটো থেকে নেমে যে আপনার চেম্বার অব্দি যাচ্ছি, এইটুকু আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ডক্টর যে ফর্মালিটি তারা করে, প্রেশারটা মাপে, ওয়েট ওয়েট মাপলো, ওয়েট কমে গেছে আগের থেকে অনেক, মানে আমার 3 কিলো ওয়েট কমে গেছে। ভাবো, মানে আমার এই যে দিনটার কথা আমি বলছি, সেটা হচ্ছে 4 সপ্তাহ চলছে। সেই 4 সপ্তাহের মধ্যে আমার 3 কিলো ওজন কমে গেছে। জুনে প্রথম কথা হয়েছে, আমি ধরে নিচ্ছি জুলাই মাস। জুন থেকে জুলাইয়ের মাসে, মানে মাসের মধ্যে তোমার 3 কিলো ওয়েট লস হয়ে গেছে। ফিজিক্যাল চেঞ্জেস বিশাল এসেছে, ভীষণ। মেন্টালি আনস্টেবল, তুমি মেন্টাল হেলথ একদম ভালো নেই। একদম ভালো নেই। এবং অনেকে আর বন্ধু বান্ধবরা আর কি মেরে সেই সময় বলতো যে কিরে তুই কি ডায়েট করছিস, কি কোনো জিমে টিমে গেলি নাকি যে এত এত রোগা হয়ে যাচ্ছিস, কি আমাদেরকেও বল, আমরা ওয়েটটা লস করি। আমি তাদের কিছু বলতেও পারছি না। আমি নিজেও খুব অবাক যে হ্যাঁ সত্যিই তো তাই, আমার এত ওয়েট লস হচ্ছে কেন। আর আমি অতটা এখন যেভাবে তোমার সাথে কথা বলছি এত ভালোভাবে, যে তাদের কথাকে আমি এত সুন্দর করে গ্রহণ করেছি এমনটাও কিন্তু নয়। সেই সময় আমার মাথা এমন অবস্থায় ছিল, তাদের এই সাধারণ যে একটা রসিকতা বন্ধুর সাথে, আমার এটাতেও ভীষণ রাগ হয়ে যায়। মানে পুরো মার মুখা, হ্যাঁ আমার ওয়েট লস হয়েছে আমি বুঝবো, তুমি বলার কে, মানে ঠিক এই টাইপের আর কি। ওরা দেখছে যে কি ছিল রে বাবা। আমি তাকে একটা কথা বললাম ছোট্ট করে যে কি রে তোরা ওয়েট লস হচ্ছে কি, কোনো ডায়েট করছিস বা কোনো জিমে টিমে যাচ্ছিস নাকি, দৌড়ঝাঁপ করছিস, নইলে তো এরকম তো ওয়েট লস হয় না। এতে এতে এত রেগে যাওয়ার কি আছে। আর আমি তো সেরকম খুব একটা এভাবে রেগে যাই না কখনো। তো তাদেরও একটা অকওয়ার্ড ফিল হচ্ছে আমাকে নিয়ে, বুঝতে পারছি। তো ডক্টর আমাকে দেখলো, ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে বললো যে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, সেটা ঘুমের ওষুধ, এটা কদিন খাও, খেয়ে 7 দিন পরে আমাকে জানাবে যে কেমন আছো। তারপর আমি কিছু টেস্ট করতে দেবো, সেই টেস্ট গুলোর রেজাল্ট অনুযায়ী তোমার চিকিৎসা হবে। মানে এছাড়া আমি কিছু just করার একটা নেই। জিনিস বলতে চাই এখানে, এই যে টোটাল জিনিসটা, একটা মেয়ে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করেছে, হ্যাঁ কিছু তোমাদের মধ্যে এগিয়েছে,
ডেটে গেছো একদিন, একদম তারপর থেকে সাডেনলি এরকম টাইপের ডাউনফল স্টার্ট হয়েছে তোমার। ডাউনফল স্টার্ট হয়েছে। ওকে, তারপর কি হলো? হ্যাঁ, ডক্টর আমাকে বললো যে কিছু মেডিসিন তোমাকে দিচ্ছি, এগুলো খাও, টেস্ট তারপর করাবো, তারপর তোমার চিকিৎসা হবে। আমি ওষুধগুলো নিয়ে আসি, ঘুমের ওষুধ ছিল। আমার একটু না ওই ওষুধ খাওয়ার দিকে একটু প্রথম থেকেই একটু খুব একটা সুবিধার মনে করি না, কারণ ঘুমের ওষুধের না একটু নেশা টাইপের হয়ে যায় আর কি। মানে একটা সময় আসে যে ওষুধ ছাড়া আর কেউ ঘুমাতে পারে না, এই আমার একটা ফোবিয়া আছে ওষুধের উপর। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি 2-3 দিন খাই, খেয়ে তারপর স্টপ করিয়ে দেবো। 2-3 দিন ওষুধ খেলাম, মোটামুটি ঘুম হলো। মানে ওষুধ খেয়ে যেটা আশা করেছিলাম যে আমি একটা স্বাভাবিক মানুষের মতো ঘুমাতে পারবো, এক ঘুমে সকাল দেখবো, তেমনটা হয়নি। ওষুধ খেয়েছি, খুব হালকা হালকা কিছু ঘুম হয়েছে। ঘুম হওয়ার পরে ঘুম আবার যেইকে সেই, সকালবেলা আবার টায়ার্ড লাগছে, আবার বিছানা থেকে উঠতে পারছি না। সে শরীর যেন ডক্টর দেখানোর পর আরো খারাপ হয়ে গেছে। মানে তাও যেটুকু ছিল ভালো, তারপরে যেন আরো খারাপ হচ্ছে। আমি ডক্টরের কোনো দোষ দিচ্ছি না বা মেডিসিনের দোষ দিচ্ছি না, আমি এটা ফিল করছি কৌস্তব, যে আস্তে আস্তে আমার কোনো কিছুতেই না, মানে কোনো কিছুই আমাকে আর কাজ করছে না আর কি। মানে আমি যেন আমার মতো করেই চলছি, মানে আমার ডাউনফলটা হতেই থাকবে হতেই থাকবে। এ কোথায় গিয়ে শেষ হবে আমি তখন কিছু বুঝতে পারছি না, মাথা কোনো কাজ করছে না। তো এভাবে চলছিল। আর একটা জিনিস নতুন যোগ হয়েছে ঠিক তার পরে, আমি একটা ঘটনা বলি তাহলে এটা বোঝানো যাবে। আমি রাত্রেবেলা বিছানায় শুয়ে আছি, ডক্টর দেখানো হয়ে গেছে, ওষুধ খাওয়া শেষ, বিছানায় শুয়ে আছি। আমার যেহেতু বহুদিন ঘুম হয়নি, শরীর অত্যন্ত খারাপ হয়ে আছে, চোখের কোণে টোনে কালি, একদম শরীর ভীষণ উইক। মেয়েটিও সেই সময় খুব কম কথা বলছিল, মাঝে মাঝে ফোন টোন করে, জিজ্ঞাসা করে কেমন আছি টাছি, আমিও বলি, উত্তর দিই। শুয়ে আছি, বাড়িতে খুব অশান্তি হচ্ছে আমাকে নিয়ে। তো সেই সময় না হঠাৎ করেই কানের কাছে একটা ফিসফিসে গলা, আমার স্পষ্ট মনে আছে, এবং সেই সাথে আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধ। হঠাৎ করে এলো দুম করে একটা ঘরের মধ্যে আষ্টে গন্ধ ফিরে এলো। কি করে এলো, কি এর সোর্স আমি জানি না। আমি কানের কানে ফিস ফিস করে শুনলাম, কে গলায় দড়ি দিবি, ঠিক এইভাবে। সিরিয়াসলি? সিরিয়াস। আমার ঘরে কিচ্ছু নেই, কোনো রেডিও নেই, টিভিও আমার ঘরে থাকে না, ফোন একেবারে সুইচ অফ করে রেখে দিয়েছি, তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছি ঘরের মধ্যে, মানে আমার স্লিং এর দিকে তাকিয়ে শুয়ে আছি বিছানাতে। আমার স্পষ্ট মনে আছে এটা কোনো স্বপ্ন নয় কৌস্তব, কারণ স্বপ্নে দেখা যায় হয়তো, গন্ধ কিন্তু পাওয়া যায় না, স্বপ্নের মধ্যে কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু আমি সেখানে গন্ধ পেয়েছি, আমার নাকে সেই বিচ্ছিরি আঁশটে গন্ধটা এসেছে। পাশে আমি ঘুরেছি, মানে হঠাৎ করে না, খুব মানে খুব অল্প সময়ের জন্য কথাটা, মানে কিরে গলায় দড়ি দিবি, ঠিক এইরকম একটা সাউন্ড। আমি হঠাৎ করেই তাকিয়ে উঠেছি ঘুম থেকে, মানে তখন ঘুমাই তো নি, বিছানায় শুয়ে আছি চোখটা বন্ধ করে। ঘুম থেকে উঠলাম, আমি টয়লেটে গেলাম, দেখছি আমার তলপেট অসহ্য যন্ত্রণা করছে। টয়লেট করতে গিয়ে দেখি তলপেট ভীষণ ভীষণ ব্যথা, মানে প্রায় বসে পড়ার মতো আর কি। জামাটা তুলে আমি দেখছি যে নাভির ঠিক কাছটাতে না দুটো কালশিটে দাগ, কখন পড়ে গেছে কি করে পড়ে গেছে আমি জানি না, দুটো কালো কালো স্পট একদম নাভির কাছে। কেউ যেন ওখানে হাত দিয়ে চেপেছে জোরে জোরে, যেভাবে হাত দিয়ে চাপলে যেভাবে একটা আঙুলের দাগ বসে যায়, ঠিক সেই রকম দুটো আঙুলের দাগ। আমি ঘরে ফিরে চোখে মুখে জল টল দিই, দিয়ে ভাবি যে কি হলো এটা আমার সাথে। কোনো মতে সেই রাতটা আমার কাটে। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টে বাজে। কখন বেজে গেছে, রাত দিন কি হচ্ছে আমার সেই সময় আমার কিছু খেয়াল নেই। সকালবেলা একটা নতুন উপদ্রব আমি দেখতে পাই, সেটা হচ্ছে আমার একা থাকতে খুব ভালো লাগছে, কারোর সাথে কমিউনিকেট করতে আমার অসহ্য লাগছে। সূর্যের রোদ আমার কাছে অসহ্যকর, এইটা আমার সাথে হয়েছে। ঘরের মধ্যে পুরো দরজা জানলা বন্ধ করে দিয়ে আমি একাই ঘরের মধ্যে বসে আছি। ঘরে যদি কোনো কেউ ঢোকে, বাড়ির লোক, তাদেরকে আমি প্রায় যাচ্ছে তাই গালাগাল করে ঘর থেকে বার করে দিয়েছি। আমাকে একা থাকতে দাও, সবসময় আমাকে ডিস্টার্ব করো কেন তোমরা, আমি কি পাগল হয়ে গেছি মনে করছো, আমার একটা স্পেস চাই, তোমরা কি আরম্ভ করেছো এভাবে। মানে ঠিক এইভাবে খারাপ খারাপ কথা বলে তাদেরকে আমার বলতে, মানে এখন আমার ভাবতে এতটাই খারাপ লাগছে, তারা প্রত্যেকেই আমার গুরুস্থানীয় এবং প্রত্যেকেই আমার গুরুজন, আমার বাবা মা।
তাদের সাথে আমি এই ভয়েসে তাদের সাথে কথা বলেছি, এবং তারা দেখছে বড় একটা ছেলে কি প্রবলেম হয়েছে কিছু বলতে চাচ্ছে না। আমাকে দেখে তো তাদেরও খারাপ লাগছে। আমার চেহারা সেই সময় কৌস্তব, আমি কি বলবো, পুরো মনে হচ্ছে যেন ভূতে পেয়েছে। ভূতে ভর করলে যেরকম হয় মানুষের, চুল উস্কো খুস্কো হয়ে যায়, চোখ মুখ কালি, ঠিক আমার অবস্থা একদম তাই। আমার রূপ একেবারে, মানে আমার যা মানে গঠন ছিল শরীরের, সেগুলো একেবারে পাল্টে গেছে। সূর্যের রোদ সহ্য করতে পারছি না, আর সেই আঁশটে গন্ধ তখন সারা বাড়ি। দিনের বেলা তো পাওয়া যাচ্ছে, এতদিন রাত্রে পাওয়া যেত, এখন দিনেও পাওয়া যাচ্ছে। তো বাইরে বেরোনো একদম বন্ধ করে দিয়েছি, সব কাজ বন্ধ। আর্থিক অবস্থা ভীষণ ভীষণ ভেঙে পড়েছে আমার, একদম যেটুকু টাকা না, একদম পড়ানো বন্ধ, ছবি আঁকা বন্ধ, সমস্ত কাজ বন্ধ। মানে আমি সেই সময় কিছুই করছি না। তো এমন একটা সময় রাত্রেবেলা যে সাউন্ড আমি শুনেছিলাম যে এই গলায় দড়ি দিবি, সেটা মাথার মধ্যে কিন্তু সারাক্ষণ চিন্তা হচ্ছে, সারাক্ষণ। মানে সেই সময় আমার মাথাটা এমন হয়ে গেছিল যে একটা জিনিস হয় কৌস্তব, সুস্থ থাকলে যে তুমি অনেক কথাই শোনো চারদিকে, কিন্তু সেগুলো তোমার মন মনে রাখে না। যেগুলো তোমার খুব দরকার কথা সেইগুলোই মনে থাকে। কিন্তু ওই সময়টা আমার মাথাটা এমন 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 হয়ে গেছিল কৌস্তব, যে কথাগুলো ব্রেন আস্তে আস্তে নিজে থেকেই ভুলিয়ে দেয়, ব্রেন সেই কাজটা কিন্তু আর করছে না। আমার কিন্তু ওই কথাটাই বারবার বারবার রিমাইন্ড হচ্ছে যে আমি মরতে বলেছে, আমাকে মরতে বলেছে, কেন বললো, কে বললো, কথাটা কে বললো। ওই কথাটার মধ্যেও একটা অ্যাট্রাকশন ছিল, যে কথাটা আমাকে বলেছে। তো এরকম করে প্রায় গাড়ির মধ্যে বসে আছি, সারা দিন বসেছিলাম, স্নান করিনি, খাইনি, আমি কিচ্ছু করিনি। তখন আমার গা থেকেও আঁশটে গন্ধ বেরোনো শুরু করে দিয়েছে, মানে এমন বিচ্ছিরি অবস্থা। সেই দিনকে আমার বাড়িতে, আমার মামার বাড়ি কাছেই, মামা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমার মা আর বাবা সেখানে গেছে। যেহেতু আমার এই অবস্থা, আমাকে বললো তুই এখানে থাক, ওখানে পুজো আছে, আমরা আসার সময় প্রসাদ নিয়ে আসবো, কোথাও যাওয়ার দরকার নেই, ঘরেতেই থেকো। আমি কিন্তু সারা বাড়িতে একাই আছি কৌস্তব, একা। আমি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যে 7টা, ঘরে লাইট জ্বলছে। আমার আবার লাইট সেই সময় সহ্য হচ্ছিল না বলে লাইট গিয়ে আবার নিভিয়েও দিয়েছি, বারান্দার লাইটটা জ্বলছে। হঠাৎ করে আমার মনে হলো যে এই ফাঁকা বাড়িতে আমি একা নেই, আমার বাড়িতে আরো তৃতীয় কেউ আছে, এবং তাকে আমি দেখতে পাচ্ছি না ঠিকই, তার ফিল আমি কিন্তু পাচ্ছি। এই প্রথমবার আমার একটু গা ছমছম করে, এবং যে আছে সে কিন্তু মানুষ নয়, এটা আমি বুঝতে পারছি। কারণ আমার ফিল, মানে সারাক্ষণ, মানে মাথা একেবারে যন্ত্রণা করছে, আর তার যে উপস্থিতি ফাঁকা বাড়িতে আমার সাথে, সেটা আমার কাছে একদম অসহ্য লাগছে। মানে কিছু থাকে না যে নেগেটিভ একটা এনার্জি তোমার ধারে কাছে থাকে, তুমি কিন্তু কোনোভাবেই সুস্থ থাকতে পারবে না, তোমার মন চঞ্চল হয়ে উঠবে, তুমি একটা অকারণে ভয় পাবে, মৃত্যু ভয়, কিছু একটা হয়ে যাবে, কি হয়ে যাবে কোনো উত্তর নেই। মেয়েটি কিন্তু তখন আমার সাথে আর ফোন করছে না। তখন আমি দেখি যে, দেখবে বাড়িতে জামা কাপড় শুকনো করার জন্য কিছু তার থাকে, টাঙানো থাকে। তো আমার ঘরের মধ্যে একটা তার আছে, এরকম এখনো আছে, দেখা যাচ্ছে। তো সেই সময় না আমার মাথায় ক্লিক করে যে ওই কথাটা, যেটা আমি রাত্রেবেলা শুনেছিলাম, আমার বলতেই এখন কেমন লাগছে, যে কিরে গলায় দড়ি দিবি। আমার মনে হলো কৌস্তব আমি যেন ওই দড়িটাকে নিয়ে গলায় দিয়ে ঝুলিয়ে পড়ি। আমি করতেও গেছি তাই। কি বলছো? একদম, আমি করতেও গেছি, কোনো কারণ নেই। একটা মানুষ কখন মরতে চায়, আসলে এইগুলো করা একদমই উচিত নয়। জীবনটা অনেক সুন্দর। হ্যাঁ, তার কিছু ব্যক্তিগত কারণ থাকতে পারে, সে কোনো কারণে ফ্রাস্ট্রেটেড বা কোনো কাজে ফেঁসে গেছে, তাই সে নিজেকে করতে চায়, সেটা ঠিক আছে। কৌস্তব আমার কি হয়েছে, মানে ওই কাজটা করার মতো আমার কিছু হয়নি, কিন্তু সেই সময়টুকু আমার মনে হচ্ছিল যে এইটাই আমার একমাত্র পথ, আমি এইটা কাজটা করব। কেন করবো জানি না, কেউ যেন আমাকে চালাচ্ছে, মন্ত্রমুগ্ধের মতো চালাচ্ছে, যে আমাকে এক্ষুনি গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে, করতেই হবে, টাস্ক এটা আমায় করতেই হবে। তো ঈশ্বর আছেন, আমি যখনই কাজটা করতে যাচ্ছিলাম, দোমনা করতে 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 মানে বিছানা থেকে উঠতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে, আর গায়ে এত দুর্বল আমার শরীর যে আমি হেঁটে যেতে পারছি না বারান্দায়, এতটাই আমার অবস্থা। আর গা না, সেই সময় আমার শরীর না খুব শীত করছে। সেই সময় কিন্তু শীতকাল নয়, এখন শীতকাল,
তখন কিন্তু শীতকাল নয়, তখন কিন্তু যথেষ্ট দুর্গাপুজোর আগে আগে একটু হিম পড়ে, কিন্তু ঠক 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 করে কাঁপার মতো কিন্তু শীত তখন পড়েনি। একদম। কিন্তু কিন্তু আমার গা সেই সময় জ্বারিয়ে উঠছে, মানে একদম গায়ে কাঁটা দিয়ে শীত করছে। আমার গায়ে কোনো টেম্পারেচার নেই সেই সময় একদম। তো আমি দড়ি টড়ি এরকম, মানে আমি, সেটাও একটা ঈশ্বরের ইচ্ছে যে আমার গায়ের শক্তিটা এমনটাই কমে গেছিল যে আমি কোনো কিছুতে দাঁড়িয়ে একটু হাত বাড়িয়ে দড়িটা খুলবো, সেই অবস্থাও কিন্তু আমার মধ্যে নেই আর। সেই সময় মা বাইরে থেকে ধাক্কা দেয়, বাবু দরজাটা খোল, দরজাটা খোল। আমার সেই সময় না চমক ফিরে আসে, আমি কি করতে যাচ্ছিলাম। ওই যে মায়ের যে আমার মুখে যে ডাকটা, মানে বাবু বলে যখন ডেকেছে, মায়ের গলা পেয়েছি না, তখন আমার সঙ্গে সঙ্গে যেন একটা ঘোর কেটে গেল। এবার হিপনোটাইজ ছিলাম আমি, সেটা সঙ্গে সঙ্গে কেটে গেল যে এ বাবা, এটা আমি কি করছি বাবা। গিয়ে দরজাটা খুললাম, মা ঢুকলো, বলছে যে কি রে, এখানে কি করছিস দাঁড়িয়ে? বলছি না কিছু না, যাও তোমরা ঘরে যাও, আমাকে বিরক্ত করো না। বলে বিরক্ত কোথায় করলাম? আর কৌস্তব কথায় কথায় ঝগড়া বেঁধে যাচ্ছে বাড়িতে, মানে এটা আমার দিক থেকেই হচ্ছে, তাদের দিক থেকে কিন্তু এটা হচ্ছে না। অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ ভীষণ, মানে কেউ যদি আমাকে কোনো চ্যালেঞ্জ নেয়, কি রে আমি তোর সাথে জাস্ট কথা বলেছি, হ্যাঁ কেন কথা বলবে আমার সাথে, মানে ঠিক এই রকম টাইপের আর কি। মানে এতটাই বাজে ব্যবহার, যেন মার মুখো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠক 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 করে গা মানে কাঁপছে রাগের চোটে। মানে এরকম অস্বাভাবিক ঘটনা, মানে এগুলো কেউ করে না, সুস্থ স্বাভাবিক মানুষ এগুলো কেউ করে না। সেগুলো আমি তখন সেই মুহূর্তে করছিলাম, নিজের নিজের প্রতিও খারাপ লাগছে, আমি এগুলো কি করে ফেলছি আস্তে আস্তে, এগুলো তো ঠিক না। আষ্টে গন্ধটা রয়ে গেল। এমন সময় ওই ঘটনার ঠিক পরে রাত্রেবেলা, ওটা হয়ে গেছে সন্ধ্যার দিকে, রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করেছি, খুব অল্প খাওয়া দাওয়া করেছি, কারণ সেই সময় খাওয়া দাওয়া করার মতো কোনো অবস্থা আমার ছিল না, মানে কিছু মুখতে গলা থেকে নামছে না। মেয়েটি ফোন করে, করে আবার আমার সাথে কথা বলছে যে কি ব্যাপার, কি কি এখন শরীর কি ভালো আছে, কি হয়েছে তোমার, শরীর ভালো যাচ্ছে না কেন? আমি বললাম যে হ্যাঁ জানো তো, আমি আর সেই কথাটা বলিনি ওকে যে আমার এইটা করতে যাচ্ছিলাম। আমি বললাম যে হ্যাঁ জানো তো, আমার একটু কিছু প্রবলেম হয়েছে, শরীরটা ভীষণ খারাপ, আমি এখন আর কথা বলতে পারছি না, আমার কথা বলার মতো অবস্থা নেই। বলছে ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, কোনো ব্যাপার না, বলে আমি শুয়ে পড়েছি। আহ, তখন যতদূর মনে পড়ে সেই রাত্রেবেলা, ঠিক ভোর রাতের দিকে আমার হঠাৎ করে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই, হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেছে, আবার রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, ঠিক রাত তখন 2টো-2:30 বাজে। তো মনে হচ্ছে আমি যেখানে শুয়ে আছি, আমার খাট, আমার ঠিক পায়ের দিকে কেউ একজন এসে বসে আছে। আবার সেই তার গায়ের গন্ধ, আষ্টে গন্ধ, বিচ্ছিরি আষ্টে গন্ধ, যেটা নেওয়া যায় না একদম। মানে মনে হচ্ছে একটা অবয়ব কালো রঙের, সেটা আমার ঠিক আমার পা যেদিকে আছে ঠিক তার পাশে ডান সাইডে এসে বসে আছে এবং আমার দিকে দেখছে। আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমি যদি একটু নড়ি, সে যদি মানুষ হয় সে উঠে চলে যাবে। কিন্তু সেই সময় আমার শরীর এতটাই দুর্বল কৌস্তব যে আমি তার দিকে তাকিয়ে আছি, তো তাকিয়ে আছি, তাকে কি কিছু বলবো বা আমি উঠে কে আপনি বলবো এইটুকু বলার মতো ক্ষমতা আমার ছিল না। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল, তারপর আস্তে আস্তে মনে হলো যেন যে আমার পাশ থেকে হেঁটে বাইরের দিকে বেরিয়ে গেল। বাইরে একটা বেড়াল ছিল আমার, বেড়ালটা খুব ম্যাও ম্যাও করে ডাকলো, মানে একদম চিৎকার করে উঠলো বিড়ালটা। বেড়াল এইভাবে কখনো সচরাচর ডাকে না, বিশেষ করে রাত্রেবেলা কুকুর ডাকে, বেড়াল কখনো এইভাবে ডাকে না। বেড়ালের ডাক এমনি রাত্রেবেলা খুব হরর লাগে। বিড়ালটা যেন কিছুটা দেখে যেন চিৎকার করে উঠলো। মানে সেই বিড়ালটার নাম হচ্ছে কালু, আমার এখনো মনে আছে, মানে কালু এখন আর নেই। আহ বিড়ালটার গায়ের রং হালকা প্রায় ওই গ্রে কালারের আর কি। আচ্ছা। তো সে বিড়ালটা তার পরের দিনই, যেদিন এই ঘটনাটা ঘটে সেই দিন তার পরের দিন দুপুর বেলার দিকেও মারা যায়। মারা যায়? মারা যায়। আমার বাবা তাকে আমাদের বাগানে তাকে গিয়ে পুঁতে দিয়ে এসছে। তো সেটাও খুব একটা মানে খারাপ লাগে, কারণ বিড়ালটার কথা খুব মনে পড়ে আমার। তো আমি জানি এটা কিভাবে হয়েছে এবং আমার জন্যই এগুলো হচ্ছে। আস্তে আস্তে আমার অরাটা আস্তে আস্তে ভীষণ নেগেটিভ হয়ে গেছে। মানে আমি যখনই কোনো কিছু একটা আমার সাথে ঘটনা ঘটছে এবং তারপরই আমার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যার প্রভাব আমার বাড়িতেও তো পড়ছেই, তার সাথে কিছু কিছু প্রাণীরও পড়ছে, আমি বুঝতে পারছি যে এই বেড়ালটা সেই যে রাত্রেবেলা চিৎকার করে উঠলো এবং ঠিক
সেই সময় যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। এই বাবা মাকেও যে কথাগুলো বলতে পারছি না, মানে আমি চাই না যে, বিশেষ করে আমার মা ভীষণ ভয় পায় কোনো কিছুতে। তো আমি এটা, আর এইগুলো না সচরাচর কেউ বললে বিশ্বাসও করতে চায় না, ভাববে হয় আবোল তাবোল বকছে, নয়তো এর মাথায় কোনো অসুবিধা হয়েছে। কিন্তু যদি আমার অসুবিধা থাকতো কৌস্তব, তাহলে আজকে আমি তোমার সাথে এভাবে কথাও বলতে পারতাম না বুঝতে স্বাভাবিকভাবে। পারছি। তাহলে সেই অসুস্থতা এতদিন ধরে আমার সাথে চলতো এবং চলতেই থাকতো। তো বিড়ালটা মারা গেল সেদিন, মানে আমার শরীর আস্তে আস্তে আরো ভীষণ খারাপ হয়ে গেছে। দুজন আমার কাছে সেই সময় ছবি আঁকতো আগে, তারা স্কুলের একটা প্রজেক্ট নিয়ে আমার বাড়িতে আসে হঠাৎ করেই, যে দাদা একটা ছবি এরকম এঁকে দেবে। বললাম দেখ আমার ছবি আঁকতে ভালো লাগছে না, আহ, আমার ইচ্ছা নেই, তোরা অন্য নিজেরা কর, নয়তো কারোর কাছ থেকে করে নে। তো তারা চলে গেল। চলে গেল যে যে বাচ্চাটি মানে এসেছিল সে ক্লাস 8-এ পড়ে। বাড়ি গিয়ে তার জ্বর এসছে, এটাই পরে শুনলাম মায়ের কাছ থেকে। আমার পাড়াতেই বাড়ি। বাড়ি গিয়ে তার ধুম জ্বর এসছে। মানে সে যে আমার ঘরে ঢুকেছিল, আমার সাথে কথা বলে গেল না, এবং এই যে আঁশটে গন্ধটা যেটা সবসময় ঘরের মধ্যে থাকে, সেই গন্ধটা, ও স্মেলটা, বাচ্চা মানুষ তো ওর নিতে পারেনি আর কি, ওটা ওই অরাটাও নিতে পারেনি, ওর বাড়ি গিয়ে জ্বর চলে এসছে। বুঝতে পারছি। এই সময়, এই যখন ঘটনাগুলো ঘটছে, আস্তে আস্তে সবকিছু খারাপের দিকে যাচ্ছে, এমন সময় আমার ওই মেয়েটি আমাকে ফোন করে এইবার কৌস্তব একটা কথা বলি, এই কথাটা কিন্তু আর মিষ্টি কথা নেই। মানে এই সময় যে মেয়েটি কথা বলছে সেটা অত্যন্ত রেগে রেগে কথা বলছে, আচ্ছা। যে আহ, তোমাকে খুব ঘ্যাম, মানে আমি বারবার ফোন করতে হবে, তোমার মতো অনেক ছেলেকে আমি দেখেছি, মানে এই রকম কথাবার্তা আর কি, যে আমাকে রিফিউজ করা, মানে এটা তুমি কি করে করো, মানে জিনিসটা আমার সাথে, মানে এটা শুনতে সত্যি খুব বিরক্ত লাগে যে একটা মানুষ এরকম করে কেন কথা বলবে। কিন্তু সে বলছে, এটা তার ব্যাপার, এবং আমি সেই সময় তাকে ব্লক করে দেবো বা একদম ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেবো, এইগুলো তো করা যায়। এটাও তো লোক বলবে যে তুমি এগুলো সহ্য করবেই বা কেন, তুমি যদি পছন্দই করবে না তাহলে একে তো ব্লক করে দিতে পারো। কিন্তু আমার সেই বোধটুকুও নেই যে একটা ফোন থেকে একজনকে ব্লক করে দেওয়া যায়, আর মেসেজ ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেওয়া যায়, দিয়ে আবার ব্লক করে দেওয়া যায় যাতে করে সে আমায় খুঁজে না পায় কোনোদিন। এইটুকু মানুষের থাকে, যেটা আমার আগে ছিল, সেই বুদ্ধিটা সেই সময় কোনো কাজই করছে না। আমি সেই সময় জুবুথুবু হয়ে গেছি, একটা একটা রোবট যাকে দিয়ে কাজ করানো যায়। একটা রোবটকে দিয়ে তুমি কাজ করাতে পারবে, রিমোট টিপে টিপে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবে, মানুষকে এটা করা যায় না। কিন্তু একটা আদ্যপান্ত মানুষ, রক্ত মাংস, যেটা আস্তে আস্তে রোবটে পরিণত হয়ে গেছে কারুর, সেটা আমি হয়ে গেছি তখন সেই সময়। মানে আমার হাতে আর কিছু নেই, আমি বুঝতে পারছি, কিন্তু অবাক হয়েছিল শুনে যাচ্ছি। আর সবসময় না কৌস্ত, আমার খুব ভয় পেতাম সেই সময়, ভীষণ ভীষণ ভয়, মানে অকারণ ভয় পাওয়া যাকে বলে। কোনো কিছু ধরো ঘরে একা বসে আছি, আমার সবসময় খুব ভুল উল্টো পাল্টা চিন্তা হচ্ছে মাথাতে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কারুর, কারুর কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার দোতলা বাড়ি, বাড়ির ছাদ থেকে কেউ পড়ে গেল। বিশেষ করে রাত্রেবেলা করে এগুলো খুব মনে হতো, যে এই ঘরের মধ্যে শুয়ে আছি, মনে হচ্ছে ছাদ থেকে কেউ জাম দিয়ে পড়বে, বা আমার এই ঘরের মধ্যে আমাকে কেউ গলা টিপে দেবে, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি বোধহয় আর বাঁচবো না। এইরকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা, এবং তার প্রভাবটা এতটাই পড়ছে যে আমার ঘুম আসা বন্ধ হয়ে গেছে, আর শরীরের অবস্থা আমি কৌস্তব সেই সময় ছেড়েই দিলাম। মানে সেই সময় আমি প্রায় উঠে খুব, মানে যেভাবে টলতে টলতে যায় মানুষ উস্কো খুস্কো চুল চুল নিয়ে, ঠিক সেই রকম আমার একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে। মানে আমি আর কোনো কিছুই করতে পারছি না। ওইদিকে ফোনে কিন্তু অনর্গল আমার সাথে ঝগড়া করছে সে, কথা বলে। তখন আমি খুব খারাপ ব্যবহার করছে আর কি, তখন আর মিষ্টি কথা নেই, তখন কি কেমন আছি এইসব বিষয়ে কোনো ইন্টারেস্টে দেখাচ্ছে না, আমার সাথে ফোন করে রোজই উল্টোপাল্টা কথা বলে। তো মিনিমাম এটা করতে করতে আগস্ট চলে এলো, আমার অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আমি আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছি। তো আমার দিদি আছে, তো আমার দিদি একটা ছোট বাচ্চা আছে, তাকে সে খুব ভালোবাসে আমাকে মা মা বলে, তারা ওই মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসে। বহুদিন দিদি আসেনি, আমার নিজের দিদি আছে। আচ্ছা। তো আমার ভাগ্নি খুবই মানে ছোট আর কি, খুব মানে আদরের আর কি, তাকে আমি মৌরি বলে ডাকি।
তো ও আমার খুব নেওয়াটা আর কি কৌস্তব, মানে ও সবসময় আমার কাছেই প্রায় থাকে। আর যেহেতু আমি ছবি টবি আঁকি, ও এগুলো পছন্দ টছন্দ করে। বাচ্চারা তো এগুলো কার্টুন এঁকে দাও না, মানে এই ধরনের কিছু দাবি করে। ওর পছন্দের কার্টুন গুলো আমি এগুলো এঁকে দিই। তো দিদির মেয়ে ও আমার বাড়িতে এলে আমার কাছে আগে মামা বলে ছুটে আসে। তাও আমি এরকম খাটের উপরে বসে আছি, নিজের মনে কি করছি আমি জানি না। মৌরি আসে এবং আমার পাশে এসে বসে। কৌস্তব, আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি, যেহেতু বাচ্চাদের নিয়েই আমার কাজ। মৌরিকে দেখে না আমার যেন গা হাতটা পুরো রাগে রিরি করে উঠেছে, যে ও কেন এসে আর পাশে বসবে, কে ওকে আমি চিনি না, এই যাও বেরিয়ে যাও ঘর থেকে। বাচ্চাটা কাঁদতে 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 চলে গেল। গিয়ে মাকে বললো যে মামা আমাকে এরকম বলেছে। তো আমার দিদি দেখলাম মাকে জিজ্ঞাসা করছে ওর কি হয়েছে। তখন মাও, আমি শুনতে পাচ্ছি ঘর থেকে আস্তে আস্তে বলছে যে জানিস তো প্রায় অনেক দিন হয়ে গেল ছেলেটা এরকম করছে, খাওয়া দাওয়া করছে না, আর ঘরের মধ্যে একা একা কি করে ও নিজেও জানে না, কারোর সাথে কথাও বলে না, আর শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। ডক্টর দেখাতে বলছি, দেখাচ্ছে না, আর ডক্টরের ওষুধ দিচ্ছে সেটাও খাচ্ছে না, বলছে নাকি ঘুম হয় না। তা জিজ্ঞাসা করছি যে কি কোনো অসুবিধা হয়েছে, মানসিক কোনো অসুবিধা হয়েছে বা কোনো কিছু নিয়ে চিন্তা করছিস, সেই উত্তরও দিচ্ছে না। আমার তো সেইটা বলারও কিছু নেই যে আমি কি বলবো আমার এইটা হয়েছে, আমার তো সেটা বলার ভাষাও নেই। আমার তো কিছু হয়নি মানসিক ভাবে, একটা তো কারণ দেখাতে হবে আমাকে, যে আমার টাকা চোট খেয়ে গেছি, বা আমার সাথে এইরকম একটা ঘটনা ঘটেছে, বা আমার একটা এইরকম একটা প্রবলেম চলছে। একটা কিছু হলে মানুষ তখন একজনকে বলে যে আমার এই অসুবিধাটা হয়েছে, যার জন্য আমার এই অবস্থা। কিন্তু সেইটা বলার মতো তো কোনো অবস্থা আমার নেই, তাহলে আমি তাকে কি বলবো? তো এভাবে মানে চলছে, পিচ্ছির অবস্থায় চলছে। আর বন্ধু বান্ধবের সাথেও খুব একটা বেশি সম্পর্ক টম্পর্ক আর ভালো হচ্ছে না। মেয়েটি আর আমাকে ফোন করছে না, ওই খারাপ ব্যবহার করে একেবারেই ফোন কেটে দিয়েছে। আমিও আর ফোন টোন ঘুরিয়ে করিনি, মাঝে মাঝে ফোন করার চেষ্টা করেছি কিন্তু সে ধরেনি। তখন শরীর আরো খারাপ হচ্ছে। এইবার একটা ঘটনা তোমাকে বলি। মেয়েটি রাগ করে আমাকে একটা কথা বলেছিল যে তার পরিচিত কোনো একটা বন্ধুর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই তাকে আমি বলেছিলাম যে তোরও অ্যাক্সিডেন্ট হবে। যারা যারা আমার সাথে খারাপ ব্যবহার করে তাদের কিন্তু কোনো না কোনো বিপদ হয়, এটা বলে ফোনটা কেটে দিয়েছিল। আচ্ছা। আমি, আমার পাড়ায় একটা চায়ের দোকান আছে, সেখানে আমি মাঝে মাঝে সন্ধ্যেবেলায় গিয়ে আড্ডা দিই। তো সেই দিনকে আমার একটা খুব কাছের বন্ধু সায়ন, তার নাম সায়ন, আমাকে ফোন করে বলে যে কিরে বহুদিন ঘরে আছিস, শরীর তো ভালো নেই, চল একদিন আজকে একটু আড্ডা দিই, দেখবি মন ভালো হয়ে যাবে। তাই বললাম যে না রে, আমার এ সমস্ত ভালো লাগছে না, আমাকে ফোন করে বারবার ডাকবি না, আমি কোথাও যাবো না, আমার শরীর ভীষণ খারাপ। তা বললো ঠিক আছে তুই 1 ঘন্টার জন্য আড্ডা দিয়ে যা, তারপর না অসুস্থ হলে আমরা না বাইকে করে তোকে দিয়ে আসবো। ঠিক আছে। আমি মানে জোর করে, রীতিমতো জোর করে আমাকে সায়ন, খুব কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু আমার, একদম 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 নার্সারি থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করি, কলেজও তাই। তো সে আমাকে নিয়ে গেছে চায়ের দোকানে, নিয়ে গিয়ে বসে, আমি কোনো গল্প করছি না কৌস্তব, আমার মুখে কোনো কথা নেই, আমি খালি চুপ করে বসে আছি, কি করছি জানি না। বন্ধুরা এটাকে নোটিস করে পরে আমায় গল্প করেছে, সেটা আমি পরে তোমাকে বলছি কি করেছিলাম সেখানে আমি। তো আমাকে বললো যে যা এখন তুই বাড়ি চলে যা, হঠাৎ করে তারা বলে এখন বাড়ি চলে যা, বাড়ি গিয়ে ঘুমা, শরীর খুব অসুস্থ দেখতে পাচ্ছি, আর রাত জাগিস না, চলে যা। তার সায়নী আমাকে এগিয়ে দিয়ে চলে গেল বাড়িতে। তো ওই চায়ের দোকানে সায়নের সাথে আমার কিছু বন্ধু থাকে, একজন হচ্ছে রিতম। রিতম বাইক চালায় আর কি, ওর বাইক আছে। রিতম ওই দিনকে রাত্রেবেলা যখন আমাকে চায়ের দোকানে যখন আমাকে দেখে, ও আমার পাশে বসে আড্ডা দিচ্ছিল, ও বাড়ি যাওয়ার পথ ওর অ্যাক্সিডেন্ট হয়, জানো তো, ওর মাথাটা ফেটে যায় একদম। রিতম কিন্তু খুব ভীষণ ভালো বাইক চালায়, এবং ও আমাকে যে কথাটা সেই সময়, সেই রাত্রেবেলাকে হসপিটাল করা হয়েছিল, ফ্লাই পড়েছে কপালে। তো রিতমের কথা হচ্ছে যে ও বাইক নিয়ে যাচ্ছিল, একদম ওভার স্পিডে ও ড্রাইভ করেনি, হঠাৎ করে ওর মনে হলো যে মাথাটা ঘুরে গেছে। মাথা যখন ঘুরে গেছে তখন আর কন্ট্রোলে নেই, রাস্তার মধ্যে পড়ে গেছে, খুব ডেঞ্জারাস কিছু হতো, মাথাটা ফেটে গেছে, ওই গল্পের উপর দিয়ে কেটে গেছে, কিন্তু রক্তক্ষরণ হয়েছে ওর। মানে ও যেভাবে পড়েছে, পাশে বালি ছিল, বালির উপরে পড়ে গিয়েই ওর মোটামুটি রাস্তায় পড়লে আর বাঁচতো না ছেলেটা। আমার এই খবরটা শুনেও যে আমার সেই সময় যা মাইন্ড ছিল, সেই সময় যে সত্যি রিতম খুব কাছের একটা বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে সত্যি খারাপ লাগার কথা, সেটা এখন আমার খারাপ লাগছে। সেই সময় আমার যে ও হয়েছে দাম আর কি, মানে এইরকম একটা, মানে খুব দায়িত্ববোধহীন একটা মানুষ মানে হয়ে গেছি, যার
কোনো মানসিকতাই আর কোনো কাজ করছে না, মানে আদ্যপান্ত একটা যন্ত্রের মানুষ হয়ে গেছে। পরবর্তীকালে বুঝতে পারি যে এইটা আমার জন্যই হয়েছে। আমার অরাটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমার সাথে যেসব মানুষগুলো আসছে খুব কাছের, তাদের কোনো না কোনো বিপদ হয়েছে। এই সিদ্ধান্তে আমি এসেছি আরো একটা ঘটনার পর বুঝতাম। সেটা হচ্ছে Okay. যে আমার একজন স্টুডেন্ট যাকে আমি পড়াই আর কি, তার বাবা একজন অফিসেই কাজ করেন, তো খুব ছোটখাটো ভদ্রলোক, খুব ভালো লোক, আমায় খুব ভালোবাসেন। তো তার সাথেও আমার খুব ভালো রিলেশন আর কি। মাঝে মাঝেই স্টুডেন্ট আমাকে ফোন করে বলতো যে স্যার আপনি কি এখন সুস্থ আছেন, আপনি কবে থেকে স্টার্ট করবেন পড়ানো? তাই বললাম দেখো আমার এই সময় এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমি একটু একটু ধাতস্থ হয়ে যাই, তারপর তোমাকে আমি জানাবো। কিছু চিকিৎসা পদ্ধতি বাকি আছে, করলে আমি জানাবো। তো হুম। সেই সময় মেয়েটি বাবার সাথেও কথা বলায়। বাবাও বললো যে হ্যাঁ রানা, তোমার জন্য খুব চিন্তা হয়, কি হয়েছে তোমার, মানে কি অসুখ হয়েছে, কিছু কি বুঝতে পারলে? বলছি না কাকু, সেরকম তো কিছু হয়নি, শুধু ঘুমের একটা অসুবিধা হচ্ছে, আর আমার শরীরে ভীষণ দুর্বল, কি কারণে দুর্বল আমি জানি না। তিনিও সাজেশন দিচ্ছেন ফোনে যে দেখো আজকাল অনেক ভাইরাস বেরিয়েছে, তুমি কিছু অসুবিধা ব্লাড টেস্ট করাও ভালো জায়গা থেকে, ডক্টর ভালো দেখাও, তা না হলে এইসব প্রবলেম কিন্তু খুব সময় সারে না। আর তুমি যেভাবে বলছো এতে করে তো তাদের অন্য সন্দেহ হচ্ছে খারাপ কোনো রোগের আর কি, যে অন্য কোনো প্রবলেম শরীরে হচ্ছে কিনা, রক্তের কোনো সংক্রমণ হচ্ছে কিনা। তো আমারও সেটা শুনে ভয়ও লেগেছিল। আমার সাথে কথা বললো ভদ্রলোক, সেই দিনকে রাত্রেবেলা তার স্ট্রোক হয়, মাইনর এই স্ট্রোক দিন হয়েছে। রাত্রির বেলাতেই আবার স্ট্রোক হয়েছে। আমার সাথে ফোন রেখেছে, তখন বাজে রাত 10টা। ঠিক 12টার দিকে ওনার বাড়িতে একদম সাড়া পড়ে গেছে যে ভদ্রলোক নাকি বাথরুমে গিয়ে পড়ে গেছে, তারপর নাকি হাত পা প্যারালাইসিসের মতো কাঁপছে, মানে স্ট্রোক হয়ে উনি পড়ে গেছেন ওখানে আর কি। তো তাকে হসপিটালাইজ করা হলো। আমি তো যাওয়ার অবস্থায় তখন নেই, আমার অবস্থা আরো শোচনীয় হয়ে এসছে। বাবা গেছিল দেখতে। তো কি মানে কৌস্তব, আমি মানে কি জায়গায় চলে যাচ্ছিলাম আস্তে আস্তে, মানে আমি নিজেই সেই সময় বাঁচবো কিনা সন্দেহ। তো ইতিমধ্যে একটা জিনিস ঘটে, আস্তে আস্তে সেই আষ্টে গন্ধটা তো রয়েই গেছে সারা জীবন আমার কাছে। আমি মুখে বড় বড় দাড়ি হয়ে গেছে, তো আমি ক্লিন শেভ করব বলে আমার বাড়ি থেকে একদম বকাবকি করে আমাকে বসিয়ে দিয়েছে যে আজকে দাড়ি কাটতেই হবে, নইলে ঘরে মানে দেখতে একে তো খারাপ হয়ে গেছে, মুখে ট্যান পড়ে যাচ্ছে। আর ট্যান কৌস্তব, মানে আমার মুখে যেন মনে হচ্ছে কেউ যেন কাদা লেপে দিয়েছে, মানে এতটাই ট্যান মুখে, আর মুখ চ্যাট চ্যাট করছে, মানে বিচ্ছিরি অবস্থা আর কি। আমার দিকেও তাকাবেও না, মানে তাকাবে না বলতে যে আমার চেহারাটাই এমন কুৎসিত হয়ে গেছে যে আমাকে দেখেই মনে হচ্ছিল এই ছেলেটা যেন পাগল, এক রাস্তার পাগল ঘরে ঢুকে চলে যাচ্ছে কোনোভাবে। তো মা বললো যে দাড়িটা কাটো, দাড়িটা না কাটলে খুব অসুবিধা হয়ে যাবে। তা আমি দাড়ি কি দিয়ে কাটবো? ওই ব্লেড দিয়ে, একেবারে পুরোনো দিনেকার যে ব্লেড রেজার গুলো হয় দেখবে, ওই ব্লেডটাকে এক জায়গায় ঢুকিয়ে দিয়ে একটা পাক দিয়ে যেটা আটকানো যায়, তো সেই একদম পুরোনো দিনেকার ওটা আমার কাছে ছিল। ওই যেটা দিয়ে আমি খুব সাবধানে সাবধানে কাটছি। কাটতে কাটতে কৌস্তব আমার মাথায় এমন একটা বদ খেয়াল চাপলো যে আমি ব্লেডটা দিয়ে হাতটা কাটবো। ঘরে কেউ নেই এই সময়, আমার কাজ হচ্ছে আমার সাথে যে কথা বলবে আমার বিরুদ্ধে আমি হাতটা কিন্তু কাটবো। এবং আমি কেটেই ফেলছিলাম, আমি প্রায় হাত ব্লেডে আমি কাটতে যাব, এমন সময় ওই মানে হঠাৎ করে আমার ওই বললাম না যে মাঝে মাঝে আমার এই কাজটা করতে ইচ্ছা করে, কিন্তু কেউ না কেউ এসে আমাকে বাঁচিয়ে নেয়। হঠাৎ করে মনের মধ্যে বিবেক জাগে যে বাবা আমি এটা কি করছি, এটা তো করা ঠিক নয়। এটা মনে হয় ঈশ্বরই, মানে ঈশ্বর আছেন তারই প্রমাণ এটা, নইলে আমি আজকে টিকতাম না কোস্তা। মানে এতটাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল যে আমি কোনো কিছু, লাস্টে আমার বাবা মা কি করলো জানো তো, এটা বুঝতে পেরে যত অস্ত্র শস্ত্র আছে মানে হাতুড়ি দা এগুলো সব লুকিয়ে রেখে দিয়েছিল। আমার স্পষ্ট এখনো মনেও আছে, মানে শুনতে খুব খারাপও লাগছে, এটা ভাবতেও খুব কষ্ট হয় আমার, যে যত অস্ত্র আছে বাড়িতে, ব্লেড কাঁচি ছুরি সব লুকিয়ে রেখে দিয়েছিল। তারা ভেবেই নিয়েছিল তাদের ছেলে আর স্বাভাবিক নেই। এবং বাবা তারপরে অনেকের সাথে কথা বলেছে যে কোনো জায়গায় যদি মানসিক চিকিৎসার জন্য ওকে নিয়ে যাওয়া যায়। মেয়েটি আর সেই সময় কথা বলছেন আমার সাথে, সে একদম পুরোপুরি স্টপ করে দিয়েছে। ও স্টপ করে দেওয়ার পর থেকে এই সমস্ত আনারই চিন্তা ভাবনা হচ্ছে যে নিজেকে আমি শেষ করে দেবো, কোনো রকম ভাবে শেষ করে দেবো। তো এইভাবে যখন একদম অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, আমি রাত্রেবেলা প্রায় ঘুমাতে পারছি না, ভুলভাল বকছি।
তো সেই মৃত্যু ভয় এখনো তাড়া করে আমাকে। মানে সেই সময়, আমি যে সময়ের কথা বলছি, মানে যে রাত্রেবেলা গুলো আমার কাটতো, সেই দিনগুলো আমার মনে পড়ে কৌস্তব। সে সময় আমার প্রত্যেকটা ক্ষণে মনে হয় যে আহ, আমার সাথে কোনো একজন তৃতীয় কেউ আমার সাথে আছে, আমি বিছানাতে একা শুয়ে নেই, এবং সে আমাকে দূর থেকে লক্ষ্য করছে ঘরের মধ্যে। তুমি দেখবে লুকিয়ে লুকিয়ে যদি তোমাকে কেউ দেখে না, সে যত দূরেই থাকুক না কেন, তোমার কিন্তু একটা সিক্স সেন্স কাজ করে যে কেউ আমাকে দেখছে। ডেফিনেটলি। তুমি বুঝতে পারবে যে কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে দেখছে, তোমার বারবার কেমন ছ্যাক ছ্যাক করে গাটা। আর ওই সময় তুমি কোনো কাজই ঠিকঠাক ভাবে করতে পারবে না, তোমার সবসময় আনকমফোর্টেবল ফিল হবে যে কে বাবা, আমি তো একা নই, কে দেখছে আমাকে চারদিকে। আমি ঘরের মধ্যে একা ঘুমাচ্ছি, তখন রাত 12টা-1টা বাজে, কারুর থাকার কথাই নয়, দরজা বন্ধ আছে, তো জানালা খোলা। সেই সময় মনে হচ্ছে যে আমার ঘরের মধ্যে, সেই আষ্টে গন্ধের কথাই বাদই দিলাম, সেটা তো চলছেই, যে কোনো একজন তৃতীয় কেউ আছে যে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, এবং তার দৃষ্টি একদম ভালো নয়। মানে সে আমাকে দেখছে শুধু নয়, আমাকে যেন গিলে খাচ্ছে তার চোখ দিয়ে। সবটা দেখছে, মানে মাথার চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এতটাই তার তীক্ষ্ণ দৃষ্টি, এবং তারই তাকানো এতটাই বিষ যে আমি ছটপট করছি বিছানার মধ্যে, মানে আমি ঘুমাতে পারছি না, অসহ্য লাগছে, গা গরম হয়ে যাচ্ছে, শরীর খারাপ করছে, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মানে একেবারে শরীরের একদম, মানে মনে হবে যেন আমি এই মুহূর্তে আমার সাথে কিছু একটা ঘটে যাবে, এবং আমার যে ক্ষমতাও নেই যে আমি চিৎকার কাউকে ডেকে ডাকবো ঘরেতে, মানে আমার গলার স্বর যেন একদম চেপে এসছে। তো এরকম একদিন ঘটনা, প্রতি রাতেই এরকম মনে হয় যে কেউ একজন সাথে আছে। আবার দিনের বেলা যে সে থাকে না এমনটা না, দিনের বেলা আমি আবার স্বাভাবিক হয়ে যাই, কিন্তু ব্যবহার অত্যন্ত খারাপ হয়ে যায়। তো মানে আমার সাথে কেউ সেই সময় কেউ কথাও বলছিল না ভালোভাবে, যে আমি কাউকে যে কিছু একটা বলবো, এই বিষয়গুলো থেকে জানাবো, সেইগুলো আমাকে শোনার মতো কেউ নেই, মানে কেউ কিছু বলছে না। তুমি নিজেই তো দূরে করে দিচ্ছ নিজের থেকে। সবাইকে, মানে আমার সাথে যেই ভালো ব্যবহার করতে আসতো, প্রত্যেককে আমি এতটাই খারাপ ব্যবহার করছি যে তারা কেউ আমার সাথে পরে মিশতে চাইছে না। আমি তাদেরকেই পর করে দিয়েছি। তো একদম আমি একাকিত্বে ভুগছি, এবং সেই একাকিত্বটা স্বাভাবিক ভাবনা চিন্তায় যেটা ফিল করা যায়, আমার সে সময় যে কন্ডিশন হয়েছে, হুম। সে সময় এই একাকিত্বটা সেভাবে বুঝতে পাচ্ছি, একা একা আছি, কিন্তু সেটা যে এতটাও আমার কাছে চড়া নয় যে আমি একা আছি, ভালোই আছি, আমি একা থাকতে চাই বলে আমি একা আছি। এই জিনিসগুলো বারবার আমার মধ্যে খালি মনে পড়ছে। আচ্ছা তো আচ্ছা। সেখানে আর সবার সাথে সম্পর্ক খুবই মানে খারাপ, একদম প্রায় খারাপ হয়ে গেছে। আমার কাছে কেউ খুব একটা বেশি কথাও বলছে না। আমার যে কাজ, সমস্ত কাজ বন্ধ। এমন একটা হলো যে আমি আগেও একবার কথা বলেছি যে আমার একটা বন্ধু আছে সায়ন, হুম হুম। যে আমার খুব ক্লোজ একজন বন্ধু। তো সে আমাকে বাড়িতে একদিন দেখতে আসে, যে অনেকদিন ধরে শুনছে আমি অসুস্থ, তো যেহেতু আমার খুব কাছের বন্ধু, আমাকেও দেখতে আসে। হুম। সে আমাকে বলে যে কিরে তোর কি অবস্থা। আমি তাকে বললাম যে কি অবস্থা অত জেনে কোনো লাভ নেই, কি বলতে এসেছিস সেটা বল। ঠিক এইভাবেই, এই অসভ্যের মতোই কথাটা আমি তাকে বলেছি। তো সে আমাকে সে আমার, যেহেতু অনেক ছোট থেকে আমাকে চেনে, তো আমাকেও জানে যে, দেখবে আমি একটা কথা বলি এখানে, যে আমাদের বাবা মারা আমাদেরকে একটা পয়েন্ট অফ ভিউ থেকে চেনে, আমাদের বন্ধু বান্ধবদেরও একটা পয়েন্ট অফ ভিউ থাকে, যেটা থেকে তারাও আমাদেরকে জানে। এই এই জানাটা আবার বাবা মাদের জানার মতো নয়, মানে একটু আলাদাভাবেই ওরা চেনে বন্ধুকে। বন্ধুদের সাথে তাদের সম্পর্কটা এরকম থাকে আর কি। তো সে বলে যে আহ, তুই এরকম হয়েছে, আমি তো জানতাম তোর জ্বর হয়েছে, এরকম শরীর খারাপ, তা তোর এরকম হয়েছে। আমি তাকে বললাম যে এই সব বলতে আমার কাছে এসছিস, জানা নিজের কাজ করতে জানা। তা ও মার সাথে দেখলাম খুব একটা কথা বললো, মা ওকে খুব কাঁদো কাঁদো হয়ে বলছিল যে হ্যাঁ কি করবো ছেলেটাকে নিয়ে, এরকম কেন করছে, তোরা কি কিছু জানিস, ও কি কিছু করেছে। মানে মা জিজ্ঞাসা করছে বন্ধুকে, সায়নকে। তো সায়ন বলছে না কাকিমা, আমি তো এরকম কিছু জানি না। আমি আবার কানে আসছিল, আমি আর ধুম করে দরজাটা আটকে দিলাম যাতে করে ওরা চলে যায়, মানে এই ব্যবহারটা করেছি। তো সায়ন ফিরে যায়। রাত হয়ে গেছে, আমি সেদিকে কিছুই খাইনি, মানে একদম খেতে পাচ্ছিলাম না, কোনো দরজা খুলিনি। তো ঘরের মধ্যে বসে আছি, বিভিন্ন রকম বিচ্ছিরি বিচ্ছিরি চিন্তা মাথায় আসছে একা থাকলে। এই বুঝি আমি এইটা করব, আমাকে আমার ভালো লাগছে না কিছু, আমার অসহ্য অসহ্য লাগছে শরীর। তো এইগুলো বারবার মনে হয়, শরীর একদম খারাপ।
তো সেই সময় সায়ন আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কটা আমি ওপেন করি। সেই লিঙ্কটা হচ্ছে কিউরিওফাইটেরই একটা লিঙ্ক, যেখানে আগেটা আমি জানতাম না যে এটা একটা চ্যানেল এরকম আছে বলে। তো সেখানে ব্ল্যাক ম্যাজিকের একটা ভিডিও, সেটা তোমার চ্যানেলেরই, আমার এক্স্যাক্টলি মনে নেই যে ওটা কে বলছে, ওটা একটা পডকাস্ট ছিল তো সম্ভব। তো সেখানে কিছু সিমটমের কথা উনি বলেন, ভদ্রমহিলা, যে কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় কারোর ওপরে, তবে তার কি কি সিমটম হতে পারে। চুল পড়ে যাওয়া, এটা তুমি ভালো করেই জানো, নতুন করে বলার কিছু নেই। তো শরীর উইক হয়ে যাওয়া এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, একটা মানুষ পাল্টে যাওয়া। তো এর প্রত্যেকটার সাথে আমার সেই সময় যে সিচুয়েশন ছিল সেইটার সাথে ভীষণভাবে মিলছে। আই থিঙ্ক তুমি পূর্ণিমাদির ভিডিওর কথা বলছো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো তারপর কি হলো? সেইখানে আমি এটা বুঝতে পারি যে, কিন্তু আমার মাথায় ওইটা কাজ করছে না যে আমাকে কে এরকম করবে, আর আমার তো কিছু হয়নি। মানে আমার হয়েছে সেটা তো আমি, মানে সেটা তো যখন যার যে জিনিসটা চলে না কৌস্তব, সে তখন সেটাকে বুঝতে পারে না, বাইরে থেকে একটা মানুষ তাকে দেখে বুঝতে পারে। এটাই হচ্ছে জিনিস। তুমি যে কাজটা করছো সেই কাজটা তোমার সেই সময় ঠিক কাজ বলে মনে হয়, তো সে কারণে আমার সেভাবে কিছু মনে হয়নি। এলাম যে ওসব উল্টো পাল্টা ভিডিওকে পাঠাবি না, মানে আমাকে ভালো করছে একজন, আমি তার প্রতি এই খারাপ ব্যবহারটা করছি। তো সেই দিন রাতটাই খুব গুরুত্বপূর্ণ একটা রাত ছিল আমার জীবনে। আমি যে এখন বেঁচে আছি এটাই আমার সৌভাগ্য, এটা ঈশ্বর চেয়েছেন বা আমার আশীর্বাদ আছে। কিছু ভালো মানুষ ছিল আমার সাথে, তাদের স্নেহাশিসের জন্যই আজকে আমি জীবিত আছি। তো রাত্রেবেলা অনেক রাত অব্দি আমি জেগে থাকতাম, ছটফট ছটফট করতাম, বিচ্ছিরি গন্ধটা নাকের মধ্যে আসতো, আর আমি বিছানা থেকে উঠে কোথাও যেতে পারতাম না, এইগুলো চলছে। তো একদিন সেই দিন রাত্রেবেলা আমি বিছানার উপর শুয়ে আছি। আমি প্রথমেই বলেছি একটা তৃতীয় কোনো নজর আমার উপর থাকে পুরোপুরি। তো সেটা আমার কিছু গা শোয়া হয়ে গেছে, ভয়ও পাই, গা শোয়া হয়ে গেছে। কিছু করার নেই, আমার তো এটা দূর করতে হয় কি পদ্ধতিতে সেইগুলো কিছু জানা নেই আমার। আমি তো এই জনারের ছেলেই নয় যে এগুলো আমি আগে থেকে জানবো বুঝবো, বা কেউ আমাকে হেল্প করতে আসবে এমন পরিস্থিতি আমি রাখিনি কারোর সাথে, যে কেউ যে এসে আমার সাথে কথা বলে কিছু সুরাহা করবে, সেই পরিস্থিতি আমিই নষ্ট করে দিয়েছি। তো আমার কে উদ্ধার করবে এখান থেকে? বিছানায় শুয়ে আছি, তো হঠাৎ করে, এটা স্বপ্ন নয়, এটা একদমই বাস্তব, আমার নিজের দেখা এবং নিজের ফিল করা, দেখছি যে রাত্রে আমার কিছুটা তন্দ্রাচ্ছন্নের মতো আছি, ঘরটা অন্ধকার, দেখছি যে আমার বুকের ওপরে মানে কেউ একজন এসে চাপ দিচ্ছে। আচ্ছা আচ্ছা। হাত দিয়ে। প্রথমে চোখটা ভেঙে যায়, গিয়ে দেখি আমার মুখের কাছে একজনের মুখ, সে আমাকে ট্যাপ ট্যাপ করে দেখছে এভাবে মুখের উপর দিকে তাকিয়ে। এবং তার যে ওই প্রথমবার আমি একজনকে দেখলাম যার মুখটা এরকম বিভৎস আর কি, মানে তার গায়ের ওই গন্ধটা খুব তীব্র সেই সময় বেরিয়েছিল, ওই গন্ধতেই আমার ঘুমটা ভেঙে গেছে। তখনই দেখলাম যে আষ্টে গন্ধটা তার গা থেকেই বেরোচ্ছে, এবং সে খুব ক্ষণিকের জন্য, আমি যখন জেগে গেছি না, তোমার মনে হলো যে গা থেকে কিলকিল কিলবিল করে পেয়ে আবার বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল? ঘর তো দরজা বন্ধ, ঘরের মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল, এইটা আমি ফিল করেছি। তো গা থেকে প্রচন্ড ঘাম আসছে, একদম প্রায় পুরো স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনো মতে আমি বাথরুমে গেছি, গিয়ে মুখে টুকে জল দিই, কিন্তু সে অবস্থা খুবই খারাপ। অন্য ঘরে মারা ঘুমাচ্ছে, আমি যে মুখ থেকে কিছু ডাকবো, চিৎকার করে ডাকবো, সেই সময় পুরো একদম মানে গলাটা মনে হচ্ছে কেউ চেপে দিয়েছে একদম, মানে আমার মুখ থেকে কোনো এরকম একটা সাউন্ড হচ্ছে মুখ থেকে, একদম পুরো গোঙানির মতো। কতক্ষণ ছিলাম জানি না, ওই মেঝের উপরেই শুয়েছিলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখি ওখানেই এরকম ভাবে পড়ে আছি। তো উঠলাম, উঠে দেখলাম যে বুকের ওপরে কালশিটে দাগ, আর শরীর একেবারে রোগা হয়ে গেছে, মানে কিছু নেই আর গায়ে দেখার মতো। তো সে সময় একটা সেই দিন সকালবেলাতেই আমি মাকে বলি যে দেখো আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, ভদ্রভাবেই কথা বলেছিলাম। মাঝে মাঝে আমার মাথা আবার ঠিকঠাক কাজ করতো, যে বললাম যে দেখো আমাকে কোনো ডক্টরের কাছে নিয়ে চলো, মানে আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে, এভাবে আর বহুদিন হয়ে গেছে এই অবস্থা। হ্যাঁ, সেই ফোন কল কিন্তু তখন স্টপ, আমি আবার বলে রাখছি, আর কোনো কথা হয় না। মেয়েটা, হ্যাঁ, মেয়েটির সাথে আর কোনো কথা হয় না আমার সাথে, আর একদম পুরো বন্ধ হয়ে গেছে। আমিও আর কথা বলি না, সেও কথা বলে না, মেসেজও বন্ধ হয়ে গেছে। তো ফেসবুকে আমি আর অনই হই না। তো ঘটনাটা ঘটলো কি যে আমার এই ক্যানিং এ একটা জায়গা আছে, তার নাম হচ্ছে সাতমুখী, জায়গাটার নাম।
তো সেখানে থেকে একজন ভদ্রলোক, আমার বাবার খুব পুরনো একজন বন্ধু, তার নাম কাঞ্চন কাকু বলে আমি ডাকি, কাঞ্চন দাস তার নাম। মানে কিছু কিছু মানুষকে ঈশ্বর পাঠান তাকে হেল্প করার জন্য, এটা ল অফ অ্যাট্রাকশন থিওরির মধ্যেও পড়ে, আমি এটা পরে জেনেছি ভেবে। হুম তো বাবার সাথে ব্যবসায়িক কাজেই তিনি আসেন। ভদ্রলোক খুবই সাদামাটা একজন লোক, সাংসারিক মানুষ। ভদ্রলোক যেহেতু ওনার বাড়িতে একটা মন্দির আছে এবং যেহেতু সাতমুখট একটা গ্রাম এলাকা, তো ভদ্রলোক কিছু মন্ত্রতন্ত্র কাজ জানেন। মানে সেটা উনি খুব খারাপ কাজে ব্যবহার করেন তা নয়, উনি ছোটখাটো এলাকার মধ্যে কারো শরীর খারাপ হওয়া, তাকে ঝাড়িয়ে দেওয়া, এই সমস্ত মানে কাজগুলো উনি করেন। তো আচ্ছা এনারা একটু বেশি বুঝতে পারেন আর কি, কোথাও গেলে অ্যাটমসফিয়ারটা বুঝতে পারে, সেখানে কোনো খারাপ কিছু এনার্জি আছে কিনা ওরাই বুঝতে পারে। হুম তো ভদ্রলোক বাড়িতে এসেছে, এসে বলছে যে আমার বাবাকে বলছে যে তোর বাড়িটা আগের মতো এরকম কেন বলতো, যে কেমন একটা অস্বস্তি লাগছে আমার, তো ছেলে কোথায়? তখন বাবা বললো যে ছেলেটারই এরকম খুব শরীর খারাপ। বলে কি হয়েছে, আমার কাছে নিয়ে যেত। কারণ উনি ডাকছেন, কারণ কি উনি দেখতে চাইছেন যে যেহেতু উনি কাজগুলো করেন ঝাড়ান টাড়ান, উনি দেখছেন ওইভাবেই উনি দেখতে চেয়েছেন যে কি হয়েছে একটু দেখবো। তা উনি বলছে না তুই যা, ওর কাছে কেউ কথা টথা বলে না, ও খুব লোকে খুব খারাপ ব্যবহার করছে, তুই যা। তা উনি এলেন, এনে বললেন বাবু কি হয়েছে? বললাম যে না সেরকম কিছু হয়নি, একটু শরীরটা খারাপ। উনি না আমাকে অনেকক্ষণ ধরে দেখলেন জানো, হুম প্রায় জরিপ করার মতো তাকিয়ে। উনি বললেন যে, আমায় কিছু বললেন না, বলছে যে ভালো করে জল টল খা, খাবার দাবার খা, ঠিক আছে, ভয় পাস না, কিছু হবে না। ও ওরকম মাঝে মাঝে এরকম হয়, এইটুকুই বলেছে আমার সাথে কথা করে। বাবার সাথে কি কথা বললো আমি জানি না, পরে আমি বলছি সেটা কি বলেছে। তো বাবা বললো যে চল তোকে এক জায়গায় কালকে নিয়ে যাব, ভালো জায়গা, ওখানে ঘুরবি ফিরবি, এমনি অনেকক্ষণ ধরে বাড়িতে বসে আছিস, মন টন খারাপ হয়ে আছে, কাজ বাজ এখন কিছু করছিস না, চল আমার ওই কাকুর বাড়ি থেকে ঘুরে আসি। তা আমি যাব না, বাবা বললো যে না তোকে যেতেই হবে। এবার বাবা কিন্তু একটু বকলো আমাকে। এতদিন বাবা মা কখনো আমাকে খুব বেশি বকেনি ছোটবেলা থেকে, মানে আমি সেই বকার মতো কাজ কোনোদিন করিনি। মানে আমি খুব শান্ত টাইপের ছেলেই ছিলাম, মানে আমাকে বকতে মারতে হয়নি কাউকে কখনো। তো এইবার বাধ্য হলো তারা আমাকে উল্টোপাল্টা বলতে। আর কত সহ্য করবে কৌস্তব, একটা তো সহ্যের সীমা আছে। হুম তো আমাকে টোটো করে নিয়ে গেল আমার বাড়ি থেকে। সেই জায়গাটা দূরত্ব হচ্ছে প্রায় যেতে 30 মিনিট লাগে টোটো করে, একদম একটা গ্রামের রাস্তা। সেখান থেকে প্রায় আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করেই প্রায় 2-3টের দিকে। তো সেই সময় যেতে আমাদের 3টে তো 3:30 বেজে গেছে পৌঁছাতে। মাঝ রাস্তায় যখন টোটোটা যাচ্ছে একটা পুকুরের পাড় দিয়ে, আমার এখনো দিনটা মনে আছে, থাম করে একটা শব্দ হলো, টোটোর পেছনের চাকাটা খুলে গেছে কৌস্তব। খুলে গেছে? খুলে গেছে, ভেঙে গেছে, মানে পেছনের যে চাকাটা ওটা কোনোভাবে খুলে গেছে নাট থেকে, নিয়ে চাকা চলে গেছে একদিকে, টোটোটা একদিকে ঘষতে 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 যাচ্ছে পেছন দিকে শব্দ করতে করতে করতে। ওখানে আমি আমার বাবা ছিলাম, আর কেউ ছিল না, দুজনেই পড়ে যেতাম। পড়লে টোটো যদি গায়ের উপরে পড়তো তাহলে হয় খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো কিছু হয়নি, বাবার হাতে একটু লেগেছে, আমার তেমন কিছু হয়নি। তো গ্রামের লোক এসে বাঁচিয়ে নিয়েছে, তুলে টোটোটাকে আবার ঠিক করে দিয়েছে। টোটোটা ওখানেই পড়ে রইলো। আমরা কিছুটা রাস্তা বাকি ছিল, হেঁটে হেঁটে সেখানে গেলাম। যেখানে গেলাম সেই জায়গাটা হচ্ছে একটা দেবী মন্দির, মা মনসার। একজন ভদ্র মহিলা আছেন, তিনি ওখানে ওষুধ দেন আর কি। ওষুধ দেন বলতে তাবিজ দেন আর কি, সেভাবে মানে গ্রামের লোকেদেরকে তাবিজ দেন। ওখানে কিছু উনি গণনাও করে দেখেন যে কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা। তো খুব বিশ্বস্ত একটা মন্দির, অনেক প্রাচীন মন্দির। আমার ওখানে ঢুকতে গিয়েই প্রথমেই অস্বস্তি বোধ হয়েছে, মানে আমি যেন ঢুকতে চাইছিলাম না, মানে আমার মনে হচ্ছে না আমি ওখানে যাব না, আমার ভালো লাগছে না, মানে অকারণে রেগে যাচ্ছি, না আমি যাবো না, আমি এখানেই থাকবো। ভদ্রমহিলা আমাকে মাটির একদম পুরো মন্দিরটা, কৌস্তব তোমাকে বলছি একটু আইডিয়া করো, সেটা হচ্ছে পুরো খড়ের চাল মাটির মন্দির। আচ্ছা আচ্ছা। তো ভদ্রমহিলার বাড়ি কাছেই, উনি বাবাকে বললেন যে খোকাকে নিয়ে ভেতরে আসো, আমি আসছি। ভদ্রমহিলা আমাকে দেখে বুঝতেই পেরেছেন বিহেভিয়ার দেখে যে আমার কি হয়েছে। তো তখন প্রায় বিকাল হয়ে এসছে, 4টে প্রায় বেজে গেছে। তো ভেতরে গিয়ে আমি আর বাবা বসেছি। ভদ্রমহিলা গ্লাসে করে 1 গ্লাস জল নিয়ে আমার সামনে এসে বসলেন, নিয়ে বললে আমার তোমার নাম বলো। আমি নাম বললাম। বলছে যে উনি না একটা জিনিস করলেন, সেটা হচ্ছে যে হাতে জল নিয়ে মাটিতে
একটা নকশা মতো করলো আর কি, একটা মন্ত্র পড়ে জলটাকে নিয়ে বারবার ঘোরালো। ঘোরানোর পরে একটা ওই মাটির, যেহেতু ওটা মন্দির, তাই জল পড়ে একটু কাদা কাদা হয়ে গেছে আর কি। আঙুল দিয়ে একটা টান দিল, তো একটা ত্রিভুজ মতো এরকম। আমি তো এগুলো ঠিক বুঝতে পারলাম না, মানে ওটা কি ধরনের ছবি আঁকা হয়েছে। উনি ওটা করেই বললেন যে তুমি কি খেয়েছো বলো আগে, কি খেয়েছো, কিছু কি খেয়েছো? আমি ভেবেছিলাম ওই দিনকার খাবার কথা বলছে। বলছি হ্যাঁ আমি তো একটু আগে ভাত খেয়ে এলাম। বলছে না না, তুমি এর মাঝখানে এতদিন ধরে হয়েছে, তুমি কার কাছ থেকে কোথায় অজানা জায়গায় কি খেয়েছো সেটা বলো। আমি কৌস্তব মনে করতে পারছিলাম না, অতদিনের আগের একটা ঘটনা বা কোনো একটা ঘটনা, এটা তো অতটাও সেই সময় দাঁড়িয়ে আমার তো সেই সময় গুরুত্বপূর্ণ মনে হয়নি। আমি কেন সেটা বলে রাখতে যাব? তা বললো না, তুই ভালো করে ভেবে বলো যে কোথায় তুমি কি কি কার কাছ থেকে কি খেয়েছো, যাদের কাছ থেকে তুমি খেয়েছো এটা মিষ্টি জাতীয় কিছু জিনিস, যেটা মনে হয় ওকে ওকে, মিষ্টি জাতীয় কোনো জিনিস এটা তুমি খেয়েছো। বুঝতে পারছি। হ্যাঁ। তা আমি বললাম যে দেখুন আমি তো বলতে পারছি না, তবে হ্যাঁ আমার শরীর ভীষণ খারাপ হচ্ছে। তখন ভদ্রমহিলাই আমাকে বললেন যে তুমি কিছু একটা কারোর কাছ থেকে খেয়েছো এবং যার জন্য তোমার এই অবস্থা। ঠিক আছে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি পড়িয়ে কি হয়েছে। ওয়েট করলাম। উনি বাবাকে বললেন যে দাদা একটু বাইরে যান, তোমার ছেলের সাথে একটু আমার পার্সোনাল কথা আছে। তা উনি আমাকে বসিয়ে বললেন যেটা, সেটা হচ্ছে যে কোনো একজন মহিলা, মেয়ে, তোমাকে মিষ্টি জাতীয় কোনো খাবার খাইয়েছে এবং সেই খাবারে খুব খারাপ জায়গা থেকে বশীকরণ করা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং শুধু তাই নয়, তার সাথে চালানও করেছে। চালান করেছে মানে, আমি একটু ডিটেলসে বলছি তখন একটু ব্যাপারটা পরিষ্কার হবে। সেটা হচ্ছে ওই যে মেয়েটির সাথে আমি, রিব্বা যার সাথে মিট করেছিলাম, সে দুটো চকলেট আমাকে দিয়েছিল, তুমি খাবে এবং তোর মাকে দেবে। ওইটা ও এই প্ল্যান করেই দিয়েছিল যাতে করে বাড়ির সদস্য এবং আমি দুজনেই ওর বশ বনে যায়, যেহেতু ওকে রিফিউজ করা হয়েছে। সেইটাই ও সব থেকে বেশি রাগ ছিল এবং ও চেয়েছিল যে এই পদ্ধতিটা অবলম্বন করে কোনো একটা ভাবে আমার কাছ থেকে ওই সেন্টিমেন্ট, ওই সময়টাও নিয়ে নেবে। দেখবে প্রথমের দিকে ওই কারণেই আমার ওর সাথে কথা বলতে খুব ভালো লাগতো। মানে এটা আমি বলেছি আগে, যেটা যে ওর সাথে কথা বললেই আমার খুব ভালো লাগতো, কারণ এই জিনিসগুলো না খুব আস্তে 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 হয়, ধীরে 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 পুরো সবকিছুকে শেষ করে দেয় আর কি। তার আত্মীয় স্বজন, তার একটা পজিটিভ অরা, এটাকে নষ্ট করে দিয়ে নেগেটিভ অরাতে নিয়ে আসে। তাই তার সংস্পর্শে যারা আসে তারা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষতি হয় তাদের। এবং এর কারণটা ভদ্রমহিলা যিনি বললেন সেটা হচ্ছে যে এই খাবার যখন পেটের শরীরের মধ্যে যখন যায়, তখন তার ঠিক পথ থেকে এই জিনিসগুলো শুরু হয়। মানে এটা শুনতে খুব অবাক লাগছে যে একটা জিনিস খাওয়ার পর তো হজম হয়ে গেল, কিন্তু তার প্রভাব রয়ে গেল কেন? ঠিক এটা নেশা করার মতো হয়। নেশা যেরকম খেলে শরীরের সাথে মিশে যায় কিন্তু তার এফেক্টটা আমাদের সবসময় থাকে, এইটা যেহেতু তন্ত্র, এর এফেক্টটা তোমার এনার্জির উপরেই ডিপেন্ড করে। তোমার এনার্জি যখন কমে যায় তখন সেটা আরো প্রভাব বাড়তে থাকে, আর যখন তোমার এনার্জিটা অনেক হাই থাকে তখন তার প্রভাবটা একটু কমে থাকে। কিন্তু আমার যেহেতু এনার্জিটা একটু কমই, মানে আমি যেহেতু খুব বেশি ওই ধরনের মানে টাকাপোকো ছেলে নই, তাই আমি সবসময় এই সমস্ত কাজ করি, তো সেখানে আমার এনার্জি লেভেল সবসময় একটু কমই ছিল, কোনো একটা কারণে ছিল, এটা কপালের দোষ, আমি এছাড়া কিছু বলতে পারছি না। এবং ওই যে মাঝে মাঝে সুইসাইড করার একটা, মানে এই যে মাঝে মাঝে আমার নিজেকে শেষ করে দেওয়ার একটা ইচ্ছে হতো নিজেকে, তার কারণ হচ্ছে কি যে যারা যারা এইভাবেই মারা যায়, মানে গলায় দড়ি দিয়ে প্লেটে হাত কেটে, এই সমস্ত প্রেতাত্মাকে যারা এই সমস্ত ক্রিয়া করেন, মানে বশীকরণ বা তন্ত্রবিদ্যা করেন, তারা এদেরকে নিয়োগ করেন যাতে করে সেই মানুষটার ক্ষতি করা হয়। এবং এই যে আমি বারবার বলছিলাম না যে কিছু কিছু হলেই আমার মনে হতো যে নিজেকে শেষ করে দিই, এটাই সুযোগ, এটাই করব, এটার মানে হচ্ছে ওই ওই এনার্জি গুলো যারা খুব খারাপ তারাই আমাকে চালনা করতো ওই প্রভাবে। যে কারণে আমি কানে কানে ফিস করে তাদের কথা শুনতে পেয়েছি এবং তারা শোনাতে চায়, আমাকে জানাতে চায় বলেই আমি শুনতে পেয়েছি এবং করতে পেরেছি। এবং এখন প্রশ্ন হচ্ছে উনি যেটা মা বললেন যে কেন এটা হয়নি, মানে কেন এটা তুমি করে উঠতে পারোনি, কারণ হচ্ছে কোথাও না কোথাও গিয়ে না ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে। একদমই ঠিক। তুমি যদি সৎ হও নিজের কাছে এবং তুমি যদি তোমার মনের মধ্যে যদি কোনো অপবিত্র কাজ করার ইচ্ছে না থাকে,
ঈশ্বর আছেন যিনি তোমাকে সবসময় রক্ষা করবেন, এবং তাই কোনো না কোনো ভাবে তারা আমাকে এই কাজটা করে ওঠাতে পারেনি, বা যিনি হয়তো তন্ত্রটা করেছেন তিনি কোনো একটা কারণে কিছু একটা মিস্টেক করেছেন। এবং যেহেতু আমি ওই একবারই খাবার গ্রহণ করেছি, যদি আমি বারবার খাওয়া শুরু করতাম তার কাছে গিয়ে, যে আজকে চকলেট, পরের দিন কোনো একটা মিষ্টি, বা তারপরে অন্য কোনো একটা খাবার, তাহলে এর প্রভাবটা এতটাই বেড়ে যেত যে আমি হয়তো আস্তে আস্তে আমার মৃত্যুও হতে পারতো। মানে আমি এত বড় কথা বললাম আজকে সবার সামনে, আমার মৃত্যু হতে পারতো কি, মানে আমার যা সিচুয়েশন ছিল সেটা যে দেখেছে তারাই একমাত্র বলেছে যে এ কি অবস্থা ছেলেটার, মানে একদম, মানে প্রায় শেষ, মাথার চুল পড়ে গেছে, মাথায় মাঝখানে টাক পড়ে গেছে আমার। এখন আর নেই, এখন কিন্তু সব ঠিক হয়ে গেছে, আমি এখন পুরোপুরি সুস্থ। তো উনি বললেন যে এরপর থেকে তুমি অসুস্থ হবে না, বাড়িতে একটা পুজো দাও। বাড়িতে আমার তারপরে পুজো হয়েছে, একটা হোম যজ্ঞ হয়েছে, অনেক ব্রাহ্মণ আসেন এবং আমাদের প্রত্যেকটা গৃহকে বন্দি করে মন্ত্রতন্ত্র দিয়ে। তো সেখানে বাস্তু দেবতারও পুজো করা হয়। আমাকে স্নান করানো হয় সেখানে, মানে ওই মনসা মন্দির যেখানে গেছিলাম সেখানে আমাকে পুকুরের জলে স্নান করানো হয় আর কি। আর উনি একটা আমাকে তাবিজ ধারণ করতে দিয়েছেন এবং তার সাথে একটা মন্ত্রপুত তেল। সেই তেলটা আমি বলেছে তুমি যদি মাঝে মাঝে কখনো ভয় লাগে তুমি খালি গায়ে মাখবে, আর কিচ্ছু করার দরকার নেই, আর মায়ের নাম নেবে, ব্যাস এইটুকুই তোমার কাজ। বিশ্বাস করবে না কৌস্তব, আমি এখন তোমার সাথে কথা বলছি, প্রত্যেকটা বন্ধুরা এই কথাটা শুনছে আমি জানি, এখন যেভাবে কথা বলছি সেই সময় তো সেই অবস্থা আমার ছিল না। আমি যখন ফিরে আসি বাড়িতে, ওই মানে যখন ক্রিয়াকর্ম হলো আমাকে নিয়ে, সেই দিন রাত্রেবেলা আমি দারুণ ঘুমিয়েছি, আমার একটুও কোনো ভয় লাগেনি, আমি যেন সেই আগের আমি হয়ে গেলাম একদিনের মধ্যেই, ওই আচ্ছা। তেলটা আমার গায়ে আছে বলে। এবং সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠলাম, তখন তো আমি সব বুঝে গেছি কি ঘটনা ঘটেছে, পুরোপুরি ফেসবুক থেকে তাকে আনফ্রেন্ড করে ব্লক করে দিই, ফোন নাম্বারটা ব্লক করে ডিলিটই করে দিই, কোনোভাবেই যেন সে আমার কোনো সংস্পর্শে না আসে। এবং তারপর থেকে সেও মনে হয় বুঝতে পেরে গেছে, যখন আমি তার সাথে কোনো সম্বন্ধই রাখিনি তখন সে এটাও বুঝতে পেরে গেছে কি যে আমি কোনো না কোনো ভাবে কোনো কিছুটা টের পেয়েছি এবং আমি অ্যালার্ট হয়ে গেছি। বেসিক্যালি তোমাকে বশীকরণ করতে চেয়েছিল, হুম। সেটা যখন দেখছে যে ফলপ্রসূ হচ্ছে না, হ্যাঁ, তখন তোমাকে মেরে দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। টেন্ডেন্সি নিচ্ছিল। কারণ যে জিনিসটাকে চালান করা হয়েছে, আমি যতদূর পড়েছি জেনেছি বা নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, ধরো কোনো জিনিসকে চালনা করা হচ্ছে তোমার কাছে, যদি সে সাকসেসফুল হয় নিজের কাজে, মানে ধরো তুমি নিজেকে শেষ করে দিলে, নিজের জীবনটা খতম করে দিলে, তোমার আত্মা যেটা রয়েছে, সেই পার্টিকুলার যে তান্ত্রিক রয়েছে বা যাই রয়েছে, যার পাঠানো প্রেতের মাধ্যমে তুমি এরকম টাইপের জিনিসটা করলে, হুম। সেই প্রেতটা মুক্তি পেয়ে যায়, কিন্তু তোমার আত্মা তার কাছে চিরবন্দী হয়ে থেকে গেল। আচ্ছা। অ্যান্ড মানে কিউরিও ফাইটের যে ভিডিওটা দেখেছো ওই সময় তুমি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা দেখার পর যে অ্যাটলিস্ট কিছু একটা বুঝতে পেরেছো, কিছু একটা মানে একটা sense সিক্স করতে সেন্স আমার পেরেছো। কাজ করেছে। হুম, এই জিনিসটা আমার জেনে ভালো লাগলো যে আমাদের কিছু ভিডিওস আছে যেগুলো মানুষের সত্যি সত্যি রিয়েল লাইফে উপকারে লাগে। একদমই তাই। তুমি যেটার মাধ্যমে উপকার পেয়েছো সেটা জেনেও ভালো লাগছে। এবং আমি ভেবেছিলাম যে কোনোদিন কাউকে আমি এই কথা কাউকে কোনোদিনও বলবো না, কিন্তু আমার পরে মনে হয় যখন আমি সুস্থ হয়ে গেলাম, স্বাভাবিক জীবনযাপন, এখন আমি প্রচুর ছবি আঁকছি, প্রচুর, মানে এখন আমি দারুণ, মানে এটা সত্যি বলতে আমার ভালো লাগছে যে আমি আবার আগের মতো হয়ে গেছি, তার থেকেও ভালো আছি এখন। তো কারণটা হচ্ছে এটাই যে আমি ভেবেছিলাম কাউকে এটা বলবো না, কিন্তু আমি কেন বলছি কৌস্তব সেটা আমি তোমাকে বলি। আজকে তো আমি আমার কপাল ভালোর জন্য হোক, কিছু মানুষের জন্য হোক, বা আমি অমঙ্গলের হয়েছিলাম, একটা প্রকোপে পড়েছিলাম, সেখান থেকে আমি উদ্ধার পেয়েছি তোমার মাধ্যমে, তোমার ভিডিওর মাধ্যমে। আমি চাই যে এরকম অনেক মানুষ আছে যারা কখনো না কখনো খারাপ মানুষের সংস্পর্শে আসবে, তারা যে ইনোসেন্ট সেই সুযোগটা নেবে, কেউ না কেউ তাদের ক্ষতি করে বসবে, এবং সবার জীবনের এই কাহিনীটা কখনো ঘটবে না যে সবাই মুক্তি পেয়ে যাবে, কোথাও না কোথাও একটা খারাপ কিছু তারা পড়বে এবং হয়তো শেষও হয়ে যেতে পারে। আমি চাইছি যে এটাই আমার বলার, প্রত্যেকটা দর্শক বন্ধু যারা শুনছেন, আমার ভাই বোন, আমার বয়সী যারা, আমার থেকে যারা বয়সে বড়, প্রত্যেককে আমি এটা বলছি যে কখনো না, সদ্য পরিচয় হয়েছে, সবে মাত্র তাকে দেখেছেন, এতটাও তাকে বিশ্বাস করবেন না যে তার দেওয়া খাবার,
বা তার সাথে কোথাও যাওয়া, এগুলো একদম করবেন না। আমি কারোর মধ্যে অবিশ্বাস ঢোকাচ্ছি না, তবু আমি সবাইকে বলছি যে নিজেকে একটু যত্নে রাখুন, একটু বুঝান এটা বলে যে সব পরিচিত কিন্তু পরিচিত নয়। প্রত্যেকটা মানুষের মুখোশের আড়ালে একটা কুৎসিত মানুষ থাকে একদম। এবং সেটা খুব সে যত্নে লালন করে চলে। ইভেন আজকে হ্যাঁ বলো। আজকে আমি যদি সেই দিনকে ওই মেয়েটিকে বিশ্বাস না করতাম, আমি যদি না যেতাম, তাহলে আমার তো কিছুই হতো না কৌস্তব, আমার তো কিছুই হতো না, তাহলে আমি বিন্দাস থাকতাম। কিন্তু কি হলো, আমি গেলাম, মানে ভালো মানুষ হয়ে গেলাম, এবং আমি সেভাবে কোনো মানসিক প্রিপারেশনই নিইনি যে এটা হবে বলে। আমি তো এগুলো জানতাম না যে এগুলো এত কিছু হয়। মেয়েটা আর অ্যাকচুয়ালি প্রবলেম্যাটিক। কেন প্রবলেম্যাটিক? ধরো এরকম তো হতেই পারে যে তুমি রিলেশনশিপের ব্যাপারে ভাবছো না বা কিছু, এবার সেই ক্ষেত্রে যদি সবাই এরকম করা শুরু করে তাহলে হ্যাঁ, সমাজ কোথায় যাবে? সেটাই আর তো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে অপরিচিত লোকজন বা সবে পরিচিত তারা যদি স্পেশালি মিষ্টি জিনিস আর যদি সাদা জিনিস খেতে দেয়, সেটাকে অ্যাভয়েড করা খুব বেশি একটা প্রেফারেবল অপশন বলে আমি মনে করি। আর বাড়ির বাইরে খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করা উচিত। একদম একদম একদম, আমি এটা হাড়ে হাড়ে নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি। মানে এটা যার সাথে হয়, একমাত্র আমি চাই না এটা আর পৃথিবীর কারোর সাথে এরকম হোক, বা মানে আমার কোনো শত্রু যদি থাকে, নেই হয়তো, যদি থাকে তারও যেন এরকম ঘটনা না ঘটুক। যে এই যে কষ্টটা, এই যে এত দিনের, এই কয়েক মাসের যে কষ্টটা, সেই কষ্টটা ভীষণ ভীষণ যন্ত্রণাদায়ক। মানে এই অসুখের কোনো চিকিৎসা হয় না, এবং এটা কাউকে বলা যায় না, 1-2 নম্বর বিষয়। আর তৃতীয় হচ্ছে, এর থেকে মুক্তির পথ কি হতে পারে অনেকে এটা জানেই না। সুতরাং তিল তিল করে আস্তে আস্তে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু উপায় থাকে না। এক্স্যাক্টলি। এখন খুব ভালো লাগলো। এখন আমি একদম সুস্থ আছি কৌস্তব। এটা ঈশ্বরের আশীর্বাদ এবং বাবা মারও আশীর্বাদ। কিছু বন্ধু ছিল আমার সাথে যারা আমাকে হেল্প করেছে। সায়নকেও অনেক ধন্যবাদ, যে সে ভিডিওটা না পাঠালে তোমার, আমি হয়তো এই বিষয়ে একটা ধারণাও করতে পারতাম না। তো সেই কাকু যিনি আমাকে নিয়ে গেছিলেন, তাকেও অনেক ভালোবাসা আমার, যে কারণ তারা আছেন। খারাপ লোক তো পৃথিবীতে আছেনই, তার সাথে অনেক ভালো লোকও আছে, এবং তারা আছেন বলেই এখনো সত্য টিকে আছে। কিছু মানুষ উপকার পায় এবং বেঁচে থাকে, ভালোবাসাও বেঁচে আছে, এটাও একটা বিষয়। তো সুতরাং এটাই লাস্টে বলবো, সবাই সবাই খুব ভালো থাকুক, একটু বুঝে চলুক। এই পরিস্থিতি, এই সময় সব সময়ের জন্য সবার জন্য ভালো নয়, কিছু কিছু ক্ষেত্রে খারাপও হয়ে ওঠে। তো সে কারণে ব্যাস এইটুকুই বলার। অনেক অনেক ধন্যবাদ কৌস্তব, যে তুমি আমাকে এই কথাটা বলার সুযোগটা করে দিয়েছো তোমার এই প্ল্যাটফর্মে এসে। একদমই তাই। মানে এটা অনেক জায়গায় আমি একটা কথা বলি, ধরো আমার নিজের পডকাস্টের চ্যানেল আছে যেখানে ক্যামেরার সামনে মানুষ এসে নিজের লাইফের ঘটনা শেয়ার করছেন। কিউরিওফাইট এমন একটা জায়গা, ঠিক আছে, অনেক মানুষ তো ক্যামেরার সামনে আসতে চান না, হ্যাঁ, তার লাইফের স্টোরি রয়েছে, সে বলতে চায়, সে কিন্তু কিউরিওফাইটে সেই সুযোগটা পাচ্ছে নিজের লাইফের যে ঘটনা, যে রিয়েল ইনসিডেন্ট যেটা মধ্যে দিয়ে সে গেছে, সেগুলোকে লোকের সামনে তুলে ধরার। একদম একদম। মানে ধরো তোমার নিজের লাইফের একটা ঘটনা রয়েছে যেটা তুমি শেয়ার করতে চাও, তোমার সেই ক্যাপাসিটি নেই বা সেই টাইম নেই বা সেই সুযোগ নেই যে তুমি একটা স্টুডিওতে যাবে, ক্যামেরার সামনে বসে এতক্ষণ ধরে কথা বলবে। বাট ফোন কল বা আমাদের এই কল রেকর্ডিং এর ব্যাপারটাই এটা। একটা পুরনো বন্ধুকে তুমি নিজের লাইফের যখন ঘটনা শেয়ার করছো, যেভাবে ঘটনাটা শেয়ার করছো, আমাকেও তোমরা সেরকম ভাবেই ঘটনাটা শেয়ার করো। একদম একদম। সেই জিনিসটাই একটা বড় পাওনা, যে মানুষ এই জিনিসটাকে, এই কনসেপ্টটাকে, এই কল রেকর্ডিং, কারণ বেঙ্গলে বলো বা যাই বলো, ইন্ডিয়াতে বলো, এই যে ঘোষলি কল রেকর্ডিং ফার্স্ট আমি শুরু করেছিলাম আমার স্কুল ফ্রেন্ডের সাথে কনভারসেশনের মাধ্যমে। তারপর মানুষ যে এত ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে, এত ভালোবাসা দিয়েছে এন্ড দিয়ে যাচ্ছে, এই জিনিসটা অনেক বড় পাওনা। ভীষণ ভীষণ। আর আমরাও সুযোগ পাচ্ছি, যারা সাধারণ মানুষ, যাদের জীবনে এত প্রবলেম থাকে, যে ঘটনাগুলো সচরাচর লোকচক্ষুর সামনে আসে না, এবং এই জানাশোনার পৃথিবীর পেছনেও কিছু ঘটনা ঘটে, সেগুলো বলার একটা স্বর, একটা জায়গায় কিউরিওফাইট। একদম একদম। ভালো থাকো, খুব সুখে থাকো। তুমিও খুব ভালো থেকো কৌস্তব, তোমার মঙ্গল হোক, এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল তোমাকে। তোমার এই চ্যানেল ভালোভাবে তোমার যে আঁকা শেখাচ্ছ, নিজে আঁকছো, এই যে আর্টের তো কোনো দাম হয় না,
ঠিক আছে, একদমই। এটাকে তুমি এগিয়ে নিয়ে যাও, এটাই আমি চাই। চলো, কখনো না কখনো আবার কথা হবে, দেখা একদম হবে। একদম একদম। ভালো থাকো। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আপনার ঘটনা যদি আপনি কিউরিও ফাইটে আমার সাথে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে জানাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 7551824486। এই নাম্বারটি আপনার ডিসক্রিপশন বক্সে যেমন পেয়ে যাচ্ছেন, অন স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে